সালামু আলাইকুম সবাইকে। আহ এই রোজার সময় দুপুরবেলা সবার এনার্জি লেভেল এখানে একদম পড়ে এসেছে। তার মধ্যেও আমরা আজকে যেই ক্লাসটা করব, সহপাঠ পর্ব ৪, এই ক্লাসটা আমরা যতটা না আজকে পড়ার দিকে গুরুত্ব দিব, মানে আমাদের ভেতরের নাটকটা, যেহেতু সিরাজউদ্দৌলা নিয়ে আমাদের আজকের ক্লাসটা, তার চেয়ে বেশি আমরা গুরুত্ব দিব আমাদের প্রশ্নের সমাধান নিয়ে। আমি সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের ক্লাসে। আর আমি দুঃখিত বলে নিচ্ছি ক্লাসটা শুরু করতে ৬ মিনিট লেট হওয়ায়। আমরা ক্লাসটা সময় মতোই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আমি আসলে যদিও বা ক্লাসের সামনেই ছিলাম, ক্লাসটা শুরু করতে করতে কোথায় যেন একটু বেঁধে গেল, হয়ে গেল ৫ মিনিট লেট। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অসুস্থতা বলতে ঠান্ডা ছিল কিছুটা, সেখান থেকে জ্বর এসে গিয়েছিল। কারণ আমি বলছিলাম, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতাই শেয়ার করছিলাম। আমি যেই রুমটাতে ঘুমাই, আমার বাসাটা হচ্ছে ছাদের ঠিক ইমিডিয়েট নিচে। ৪ তলাতে আমি থাকি, ৫ তলায় হচ্ছে ছাদটা আরকি। তো প্রচন্ড রকম গরম। আমি যে রুমটায় থাকি, গরমের দিনে অনেক গরম ওখানে। তো সেখানে আমি এই গরমে, যেহেতু আমার রুমে এসি নাই, সো আমি আ ফ্যানের নিচে মাথা দিয়ে সেহরির পরে ঘুমিয়েছিলাম গত সপ্তাহে। এভাবে প্রায় ৩-৪ ঘন্টা ঘুমাই। তো ফ্যানের বাতাসটা এমনভাবে লেগেছে, এরপরে আমার ঠান্ডা লেগে যায় আরকি। তো আলহামদুলিল্লাহ, এখনো যদিও ঠান্ডাটা পুরোপুরি সারেনি, কিন্তু আমি ভালো আছি, ভালো আছি। ঢাকায় প্রচন্ড গরম। তোমাদের কাছ থেকে একটু ১ম এ জানতে চাই যে আ বা কেমন কি গরম পড়েছে তোমাদের এলাকায়? আমি একটু জানতে চাই। ভাইয়া, এই নাটকটার মুভিটা দেখলে কেমন হয়? আসাদুল নোমান বলেছে সিরাজউদ্দৌলার মুভিটা অনেক বিখ্যাত। অনেক আগের একটা সিনেমা। আমি জানি না তোমাদের দেখতে ভালো লাগবে কিনা। অনেক বোরিং লাগার কথা, যেটা হচ্ছে সত্য কথা। আর এইটার সিনেমাটা চাইলে দেখতে পারো, কিন্তু সিনেমাটা নাটকটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই নাটকটা হলো একটা ঐতিহাসিক নাটক। অর্থাৎ ইতিহাসকে আশ্রয় করে নাটকটা লেখা হয়েছে। কিন্তু এখানে কিন্তু ইতিহাসের সব বিবরণ একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেয়া হয়েছে। বিষয়টা এমন নয়। আমি বলছি না যে এখানে মিথ্যা কথা বলা হয়েছে, কিন্তু ইতিহাসের সব বিবরণ, মানে এটা কিন্তু ইতিহাস বই না। এটা একটা ঐতিহাসিক নাটক। ইতিহাসকে কেন্দ্র করে এটা লেখা হয়েছে। আর সিরাজউদ্দৌলা যে মুভিটা, সিরাজউদ্দৌলা মুভিটা হচ্ছে তোমার সিরাজউদ্দৌলার যে রিয়েল কাহিনীটা, সেটার আলোকে ওখানে প্লেটা, মানে স্ক্রিপ্টটা লেখা হয়েছে আরকি। তো এইখানে আমি বলব যে মুভিটা চাইলে দেখতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। এটার সাথে তেমন একটা সম্পর্ক নাই। ফারজানা বলছে যে নোয়াখালীতে কোনো গরম নাই। অনেক গরম ভাইয়া, কারেন্ট ঠিক মতো থাকে না। আ অনেকেই বলছে রাজশাহীতে মোটামুটি গরম পড়েছে। চোখের বালি গল্পটা পড়েছে একজন বলল। আচ্ছা, কোথাও, কোথাও একটু গরম পড়ছে। ফারজানা, একই কথা আমরা বারবার লিখব না। এটাকে বলে আ স্প্যামিং করা। ঠিক আছে? আমরা স্প্যামিংটা আমরা করব না। একই জিনিস আমরা বারবার বলব না। বারবার লিখতে থাকবো না আমরা। এনিওয়ে, আমরা ক্লাসে এখন চলে যাব। আর একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে নাটকটা কি আজকে পুরোটা রিডিং পড়াবো কিনা? আসলে নাটক পুরোটা রিডিং পড়ানো একদমই অর্থহীন। একটা এইচএসসি বা আলিমের স্টুডেন্টকে যদি লাইন বাই লাইন রিডিং পড়ে নাটক বা উপন্যাস পড়াতে হয়, তাহলে তার এত বছরের পড়াশোনা করাটাই বৃথা। এবং আমি সেটা কখনোই মানি না আমার শিক্ষার্থীদের নিয়ে। তোমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ট্যালেন্টেড, এবং তোমাদের জীবনে অনেক বড় কিছু হবে তোমরা। সো এই নাটক বা উপন্যাস, ওটা তুমি নিজে একবার পড়লেই বুঝবা। আমি মেইনলি ক্লাসে ফোকাস করব পরীক্ষায় কি কি আসবে সেগুলো। তো আজকে আমরা মূলত বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। প্রশ্ন প্র্যাকটিস করাটাই আমি আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তার আগে আমি একটু তোমাদের কাছে একটু প্রশ্ন ছুড়ে দেই। তোমরা অনেকে অনেক প্রশ্ন করছো। আমি নরমালি দেখা যায় যে প্রশ্নোত্তরের করতে পারি না অনেক সময়। আজকে তোমাদের প্রশ্নগুলো তোমরা করো। বাংলা নিয়ে কি প্রশ্ন আছে? মরিয়ম বলেছে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাই না। মরিয়ম, তুমি যদি গ্রুপে না পাও আমাকে ট্যাগ দিয়ে দিবা। অ্যানিমেশন ভিডিওগুলোকে আমি বানাই, সুকুমার ধর, অনেকগুলো আমি বানিয়েছিলাম। সাদিদা তাজনুর, হুমায়ুন আহমেদের লেখা কেমন লাগে? অনেকগুলো বই অনেক বেশি ভালো লাগে। বাংলা পরীক্ষায় কম মার্ক পাই, এখন কি করব? এটার তো আসলে প্র্যাকটিস ছাড়া আর কোনো অপশন নাই। কি বলবো বলো? এই তো। সিকিউ প্র্যাকটিস করেন। হ্যাঁ নাবিলা, আজকে আমরা মেইনলি সিকিউই প্র্যাকটিস করাবো। হাসিবুর রহমান বলছে যে গজল বলবেন, কারণ আপনার কণ্ঠ অনেক ভালো, আপনি আপনার গান শুনছি। থ্যাংক ইউ হাসিব। কিন্তু আজকে আমার ঠান্ডার কারণে আমি আসলে কোনো গজল গাওয়ার মতো আমার কণ্ঠটা নাই ওই অবস্থাতে। সূর্য তুমি সাথী পড়েছে আহমেদ সোফার, আমি বইটা পড়িনি। স্লাইডের সব কি নোট করবো? না, কোনো প্রয়োজন নাই। আহ আর হচ্ছে ব্যাকরণ কঠিন, ফাহিমা বলল। ফাহিমা, এখন আসলে কঠিন হলেও পড়তে হবে, কিছু তো করার নাই। ২টা বুক সাজেস্ট করবেন ভাইয়া? এখন আসলে আমি কোনো বই সাজেস্ট করব না। তোমরা আগে এইচএসসি দাও, অ্যাডমিশন টেস্ট শেষ করো, তারপরে যদি বই সাজেস্ট করতে বলো, আমি বলবো আহমদ ছফার মরণ বিলাস পড়তে পারো, হুমায়ুন আহমেদের দেয়াল পড়তে পারো। আচ্ছা, প্রথম অঙ্ক আর প্রথম দৃশ্যের মাঝে পার্থক্য কি? অনেক এইগুলো নিয়ে আমাদের আলাদা করে প্রশ্ন আসবে না, তাই আমি আজকে খুব একটা তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো না। কিন্তু আমি এই আলোচনাগুলো দিয়েছি আমাদের প্রথম ক্লাসের স্লাইডে, তুমি পড়তে পারো সেগুলো।
আচ্ছা, বাংলার তো অনেক চেঞ্জ হয়েছে, সব কি পড়াবেন? অবশ্যই, ইনশাআল্লাহ যা যা চেঞ্জ হয়েছে সবকিছুই আমরা পড়াবো, কোনো চিন্তা নেই। আচ্ছা, বাংলা কম লেখায় ইনফরমেশন কিভাবে লিখবো? আমি তোমার প্রশ্নটা বুঝি নাই। হ্যাঁ ভাইয়া, কিছু টিপস দেন কিভাবে কথা বলে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি। ও মা, সুন্দর করে কথা বললেই হয়তো মানুষ ইনফ্লুয়েন্স হবে, সত্য কথা বললেই মানুষ ইনফ্লুয়েন্স হবে হয়তো বা। হ্যাঁ, নাটকের জন্য সব চরিত্র পড়েছে, আর কিছু পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে। আজকে বেশ কিছু সৃজনশীল প্র্যাকটিস করাবো। সো সৃজনশীল কি আঙ্গিকে লিখতে হয় বা কি আঙ্গিকে সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে আমাদের সিরাজউদ্দৌলা থেকে, আমরা সেটা আজকে দেখবো। আগের ক্লাস করি নাই, কি করিয়েছেন আগের ক্লাসে? আগের ক্লাসটা অবশ্যই তোমার রেকর্ডিং দেখে নিতে হবে, নাহলে কোনো লাভ নেই, এখান থেকে কিছুই অ্যান্সার করতে পারবা না। চরিত্র পরিচিতি এবং পটভূমি নিয়ে আগের ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, শর্ট কোয়েশ্চেনের জন্য কি করবো? আপাতত যেভাবে পড়াচ্ছি ওভাবেই পড়ো। মেহজাবিন, আমি বুঝেছি তুমি দেয়াল পড়েছো, ঠিক আছে, ওকে। আমরা এখন চ্যাটটা পজ করে দিচ্ছি এবং আমরা এখন চলে যাচ্ছি প্রথমে আমাদের আজকের নাটকের পটভূমিতে। পটভূমি থেকে আমরা স্টার্ট করব, তারপরে আস্তে আস্তে আমরা বাকি অংশে যাব। আজকে আমাদের 1.5 ঘন্টার ক্লাস, 1.5 ঘন্টা হয়তো বা লাগবে না ক্লাসটা শেষ করতে, কিন্তু আমরা আজকে ক্লাসটা নিয়ে আমরা আমাদের শেষ করব। আমি আজকের ক্লাসটা শুরু করব নাটকের শেষ কয়েকটা ডায়লগ দিয়ে, যখন সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগের মধ্যে একটা কনভারসেশন চলে এবং আমরা জানি যে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে খুব নৃশংসভাবে হত্যা করে। মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে নৃশংসভাবে হত্যা করে। সিরাজ যখন মোহাম্মদী বেগ তাকে হত্যা করতে যায় তখন বলে, তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ, অতীতের দিকে চেয়ে দেখো, যে চেয়ে দেখো, আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে লালন পালন করেছেন, তাদেরই সন্তানের রক্তে সে স্নেহের ঋণ। আহ! লাঠি দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করলো, সিরাজ লুটিয়ে পড়লো। মোহাম্মদী বেগ স্থির দৃষ্টিতে দেখতে লাগলো, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে। ডান হাতের কনুই এবং বাঁ হাতের তালুতে ভর দিয়ে সিরাজ কিছুটা মাথা তুললেন। মোহাম্মদী বেগকে নিয়ে আমি গত ক্লাসে বলেছি, মোহাম্মদী বেগ ছিল একটা অনাথ ছেলে এবং একটা অসহায় মানুষ, যাকে সন্তানের মতো বড় করে, কে সন্তানের মতো তাকে বড় করে সিরাজউদ্দৌলার বাবা, এবং সিরাজউদ্দৌলার বাবা মা তাকে অত্যন্ত স্নেহ করে। সেই মোহাম্মদী বেগই সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা সেটাই বলবো না শুধু, মূলত মিরনের আদেশে, মিরন ছিল হচ্ছে মির্জাফরের বড় ছেলে, সো মিরনের আদেশে নৃশংসভাবে তাকে হত্যা করে, পিটিয়ে মেরে ফেলে। আর বাঙালি জাতি হিসেবে অবশ্যই সকল জাতির নানা রকম বৈশিষ্ট্য থাকে, বাঙালির অনেক ভালো ভালো বৈশিষ্ট্য আছে, যেমন বাঙালি অতিথি পরায়ণ, বাঙালি ভালো অনেক দিক থেকে। বাঙালির আরেকটা বিষয় আছে, বাঙালি অসম্ভব হিংস্র একটা জাতি, এটা আমরা মানি আর না মানি। দেখো, সেলিব্রিটি তাহসান বিয়ে করলো কি করলো না, কে কার সাথে কি করলো কি করলো না, মানুষ 2 মিনিট সময় নেয় না একটা মানুষকে ছিঁড়ে খুঁড়ে ফেলতে। কোনো একটা এডুকেশন টেকনোলজি অর্গানাইজেশনের ধরলাম যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা বা সেখানকার প্রতিষ্ঠাতা, হোক সেটা শিখো বা হোক সেটা বাংলাদেশের যে কোনো এডুকেশন টেকনোলজি বা যে কোনো অফলাইন কোচিং বা যেটাই হোক, একটু সুযোগ পেলে একটা শিক্ষার্থীও অনেক সময় যেই ধরনের আচার আচরণ করে, তখন সত্যিই আমাদের অবাক হতে হয়, অবাক হতে হয়। তো আমি অনেক সময় অবাক হই না, কারণ বাঙালির যে নৃশংসতা বা বাঙালি যে অসম্ভব হিংস্র একটা জাতি, এটা আজকে থেকে না, এটা অনেক আগে থেকে। এবং তোমার কি মনে হয় যেটা শুধু আমাদের দেশের গরিব মানুষরা করে বা অশিক্ষিত মানুষরা করে? মোটেও না, মোটেও না। যখন আমাদের দেশে এই ধরনের ইস্যু হয়, এই ধরনের ইস্যু কি আমাদের দেশে তো প্রতিনিয়তই তো ধরো সোশ্যাল মিডিয়াতে তাকালে একটার পর একটা ইস্যু দেখতে পাবা। যেমন এখন কি চলছে, ওই যে কিরে কিরে, ওই যে তরমুজ বিক্রেতা, ঠিক আছে, মধু 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 রসমালাই, এইটা। এর আগে কে ছিল? এর আগে আমাদের ইস্যু ছিল আহ ধর্ষিতা হলো যেই আসিয়া, আসিয়া, এরকম নানা ইস্যু। আমি এই বছরের প্রথম ইস্যুটার কথাই বলি, যেটা ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খানের বিয়ে। তো তাহসান খান এক ভদ্রমহিলাকে বিয়ে করেছেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন বা কিছু একটা, আমি তাকে নিয়ে অত বিস্তারিত জানি না। এখন এই এক একটা ইস্যুতে মানুষের এক এক রকম বিশ্লেষণ এবং কত রকম পণ্ডিত, এবং বেশিরভাগের বিশ্লেষণ গুলা থাকে খুব গরু ছাগল মার্কা বিশ্লেষণ, লাইক কমেন্ট কামানোর ধান্দা ছাড়া আর কিছু না। মানে এর লেখা দেখলে বা কথা শুনলেই বোঝা যায় যে এর জ্ঞানের জ্ঞান গরিমায় কত নিম্নমানের, জ্ঞানের কোনো ডেপথ বলতে কিছু নাই। তো শুধুই কি সাধারণ বা গরিব মানুষজন কিংবা গ্রামের মানুষজন বা অশিক্ষিত মানুষজন হচ্ছে এইরকম অ্যাটিটিউড করে? মোটেও না। আমাদের শিক্ষিত সমাজ আরো বেশি খারাপ।
শিক্ষিত সমাজ আরো বেশি হিংস্রের মতো ঘিরে ধরে। তার কারণ হলো দেখো, আমি এই কথাগুলো বলছি কেন? কারণ সিরাজউদ্দৌলার মধ্যে এটা চলে আসে। সিরাজউদ্দৌলা নাটকটার বা সিরাজউদ্দৌলার কাহিনীটার মূলেই ছিল তো পরশ্রী কাতরতা। পরের স্ত্রী দেখে যে কাতর হয়ে যায়। স্ত্রী মানে কি? স্ত্রী মানে হচ্ছে ভালো বা সুন্দর। কাতর মানে কি? কাতর হয়ে যায়, অসুস্থ হয়ে যাচ্ছে এমন। তুমি ভালো আছো কেন? আমি কাতর হয়ে যাচ্ছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, কাতরাচ্ছি আমি। এরকম একটা শব্দ আছে আমাদের এখানে বাংলা ভাষায়, তাই না? পরশ্রী কাতরতা। মানে তুমি আমার কোনো ক্ষতি করো নাই, কিন্তু ভাই তুমি ভালো আছো কেন? তুমি ভালো থাকতে পারবে না। তুমি ভালো আছো এটা দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। বাঙালির মধ্যে তো এটা প্রচন্ড রকম ভাবে আছে। ঘসিটি বেগম কেন করলো এই কাজগুলো? ওর নিজের ভাইগনার সাথে কেন করলো? ওর বোনের ছেলের সাথে এই কাজগুলো? পরশ্রী কাতরতা, আর কিছুই না। তো বাংলা ভাষায় আবার দেখবা অনেকগুলো শব্দ নাই সরাসরি। যে শব্দগুলো ধরো যেমন তুমি যদি প্রাইভেসি, এটা যদি তুমি ডিরেক্ট অনুবাদ করতে যাও, প্রাইভেসির কোনো অনুবাদ নাই কিন্তু বাংলায়। যদিও প্রাইভেসির কয়েকটা অনুবাদ আমরা দেখতে পাই, যেমন গোপনীয়তা, তারপরে প্রাইভেসির কিছু অনুবাদ থাকে যে তোমার রক্ষণশীল, কিন্তু এগুলো আসলে কোনোভাবেই প্রাইভেসির কোনো অনুবাদ হয় না। প্রাইভেসি বলতে কি বোঝায় বাংলায় এটা ব্যাখ্যা করা যাবে, যেটা এক শব্দে প্রাইভেসি বলা যাবে না। তার কারণ আমাদের জাতি হিসেবে প্রাইভেসিও নাই আমাদের মধ্যে। ধরো, এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, যে কেউ যদি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরের দিকে তাকায় আর তুমি যদি পাথর মাইরা তোমার তার চোখ নষ্ট করে দাও, তোমার কোনো গুনাহ হবে না। এটা কিন্তু একদম সহিহ হাদিস। ঠিক আছে? আমি এই মুহূর্তে রেফারেন্সটা দিতে পারছি না, যেটা কি তিরমিজিতে পড়ছি না আবু দাউদে পড়ছি, কিন্তু এটা আমি নিজেই রমজান মাসেই পড়ছি এটা। ঠিক আছে? যে তুমি যদি পাথর নিক্ষেপ করে তুমি তার চোখ নষ্ট করে দাও, তোমার কোনো গুনাহ হবে না। তো এটা দিয়ে কি বোঝায়? যে লেভেল অফ প্রাইভেসি, যে প্রাইভেসি মেইনটেইনিং কে ইন্ডিকেট করেই তো এটা বলা হয়েছে। কিন্তু বাঙালির মধ্যে এটা নাই। বাঙালির মধ্যে এটা নাই। হুটহাট ঘরে ঢুকে গেল, হুটহাট কথা কইলো। ধরো তুমি আর আমি একটা কথা বলতেছি কমেন্টে, সেখানে এসে একটা কমেন্টে একটা কথা বলে দিয়ে চলে গেল। মানে এই বোধই নাই ওর মধ্যে, এই বোধই নাই। ঠিক আছে? ওর মাথাটা কি গরু ছাগলের মাথা মনে হচ্ছে ভালো কাজ করে অনেক সময়। এনিওয়ে, সিরাজ তখন বলল, মোহাম্মদী বেগ যখন ওকে আহ ইয়ে করছে, মানে অত্যাচার করছে খুন করার জন্য, লুৎফা, খোদার কাছে শুক্রিয়া, এ পীড়ন তুমি দেখলে না। ওর ওয়াইফের কথা বলছে, ওর ওয়াইফের নাম বলছে। পীড়ন মানে মারা মারা, যে ওকে যেভাবে মারছে এটা লুৎফা দেখে নাই, কারণ তার ওয়াইফ এটা দেখলে সহ্য করতে পারতো না। মোহাম্মদী বেগ লাঠি ফেলে খাপ থেকে ওর এখান থেকে ছোড়া খুলে সিরাজের লুণ্ঠিত মানে পড়ে যাওয়া দেহের উপর ঝাঁপিয়ে পড়লো এবং তার পিঠে পরপর কয়েকবার ছোড়ার আঘাত করলো। সিরাজের দেহে মৃত্যুর আকুঞ্চন, মারা যাচ্ছে সিরাজ। মোহাম্মদী বেগ উঠে দাঁড়ালো। সিরাজ কিছুটা মাথা নাড়বার চেষ্টা করতে করতে মৃত্যু নিস্তেজ কণ্ঠে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদী বেগ লাথি মারলো সিরাজকে। সঙ্গে সঙ্গে সিরাজের জীবন শেষ হলো। শুধু মৃত্যুর আক্ষেপে তার হাত দুটো মাটি আঁকড়ে ধরবার চেষ্টায় মুষ্টিবদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে চিরকালের মতো নিস্পন্দ হয়ে গেল। মোহাম্মদী বেগ উল্লাসের সঙ্গে হেসে উঠল। আমাদের বাংলার দিকে যদি তাকাও, বাংলার বড় বড় মানুষদের সবচেয়ে বড় ক্ষতি করেছে তার সবচেয়ে কাছের মানুষরা। তো সেটা শুধু বাংলার বড় বড় মানুষদের বলবো না, সেটা আমাদের দেশেও যদি বলো, বা আমাদের মানে বাঙালি বাঙালি সব বাংলা ভাষায় যারা কথা বলে একই রকম। ওয়েস্ট বেঙ্গলে যাও, পশ্চিমবঙ্গের মানুষগুলো একই টাইপ, আসামে যাও একই টাইপ, ত্রিপুরায় যাও একই টাইপ, বিহারে কিছু বাঙালি আছে একই টাইপ, উড়িষ্যাতে কিছু বাঙালি আছে, সব একই টাইপ, এদের আচার আচরণে কোনো পার্থক্য নাই। তো এটা আমাদের মধ্যে একটা খুব কমন ক্যারেক্টারিস্টিক দেখতে পাবা, যে মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় তার সবচেয়ে কাছের মানুষগুলোর দ্বারা, বরং জীবনে সে অনেক বড় বড় উপকার পায় এমন অনেক মানুষের দ্বারা যার সঙ্গে তার কোনো পরিচয়ই ছিল না সেভাবে। সো আমরা এবারে পলাশী যুদ্ধের পটভূমিটা নিয়ে একটু পড়বো, তারপরে আমরা আমাদের প্র্যাকটিস কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, মেহেদী, আজকের ক্লাসটা আমাদের কয়টা পর্যন্ত যেন? 3টা পর্যন্ত, ঠিক আছে। বাণিজ্যের আকর্ষণে ইউরোপীয়রা দীর্ঘকাল পূর্বে ভারতে আসে এবং ক্রমশ এদের রাজনীতিতে তারা তাদের আধিপত্য বিস্তারে সচেষ্ট হয়। আচ্ছা, ভারতে আসে, এখানে কুঠি স্থাপন করে, এই কথাটা আমরা অনেক শুনেছি। তো ইউরোপীয়রা মূলত কেন আসতো এখানে? ইউরোপীয়রা মূলত এখানে আসতো বিজনেস করতে। এখন মানুষ কোথায় বিজনেস করতে আসে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। মানুষ সেখানে, হ্যাঁ হ্যাঁ, শিওর, কোনো সমস্যা নেই, মানুষ সেখানেই বিজনেস করতে যায় যেখানে তার একটা ব্যবসার বাজার আছে। তার মানে কি? তার মানে ওখানে কেনার মতো পারচেজিং পাওয়ার আছে বা মানুষের ক্রয় ক্ষমতা আছে। মানুষ কেন ঢাকামুখী হয়? ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি ভাবলা তুমি একটা ছোট্ট ফুড কার্ট দিবা,
আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রাম হচ্ছে চাঁদপুরের আকানিয়া, কচুয়া হচ্ছে থানা। এখন ধরো আমার চাচাতো ভাইরা থাকে ওখানে। তো ভাবলো যে ও একটা ছোট্ট একটা দোকান দিবে, ফুড কার্ট দিবে, সে হয়তো কিছু একটু মোমো বিক্রি করবে, একটু বার্গার বিক্রি করবে, বা একটু পাস্তা, একটু নুডলস, এইসব আইটেম বিক্রি করবে। এখন ও যদি এই দোকানটা আকানিয়াতে দেয়, দোকানটা চলবে? দোকানটা চলবে না। কচুয়াতে দেয়, দোকানটা চলবে? দোকানটা চলবে না। কিন্তু ও যদি এসে দোকানটা ঢাকার খিলগাঁওয়ে দেয়, বা ঢাকার বেইলি রোডে দেয়, বা ঢাকার যে কোনো জায়গাতে দেয়, দোকানটা চলবে। এর কারণ কি? ঢাকার মানুষের কাছে ক্রয় ক্ষমতা আছে, ওখানকার মানুষের কাছে ক্রয় ক্ষমতা নাই। অর্থাৎ সোজা বাংলায় ওখানকার মানুষ ঢাকার মানুষের চেয়ে গড়ে গরিব, অনেক গরিব। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কম বেশি বলা যায়, যে কোনো জায়গায় কম বেশি বলা যায়, চট্টগ্রাম আর সিলেট ছাড়া। চট্টগ্রাম আর সিলেট ছাড়া মোটামুটি যে কোনো জায়গায় বলা যায় চট্টগ্রাম, সিলেট, ঢাকা, এই তিনটা জায়গার তুলনায় বাংলাদেশের অন্য জায়গার মানুষজন গড়ে অনেক গরিব। অনেক গরিব বলতে তাদের ক্রয় ক্ষমতা অনেক কম। এখন এখানে তারা আসতো, তার মানে কি? তার মানে বুঝতে পারছো যে আমরা একটা ফার্স্ট ওয়ার্ল্ডের অংশ ছিলাম, বা প্রথম বিশ্বের অংশ ছিলাম। সেখান থেকে আমরা ধীরে ধীরে আজ তৃতীয় বিশ্বে রূপান্তরিত হয়েছি। তো এই তৃতীয় বিশ্বে রূপান্তরিত হওয়ার পেছনে যেমন তাদের চক্রান্ত আছে, আমাদের নিজেদেরও বোকামি আছে। সবকিছুরই একটা সমন্বয়। এই অঞ্চলের পণ্য দ্রব্যের ব্যাপক চাহিদা ছিল সমগ্র ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে। তোমাদেরকে আরেকটা বইয়ের কথা আমি বলবো, সত্যেন সেনের মশলার যুদ্ধ। এই বইটা পড়লেও অনেকটুকুই বোঝা যায় যে আমাদের এখানে আসার জন্য মরিয়া হয়েছিল কেন ইংরেজরা তথা পশ্চিমারা। ওরা তো ওখানে আসলে কামলার জাতি ছিল। এইখানে এসে ওরা যা পেয়েছে, বা ওরা যে রিসোর্স দেখেছে, অবাক হয়ে গেছে। তো তোমার ওইদিকে ওই ম্যানচেস্টার, লন্ডন, ওইগুলাকে হচ্ছে রিচ বানাইছে। বেটা চুরি করছিস কই থেকে? চুরি তো করছিস এই দিক থেকে। ওই যে কোহিনুরের কথা বলি, লাস্ট ক্লাসেও বলছি, রানীর কপালে যে কোহিনুর, তো সেই কোহিনুর কোথা থেকে নিছে ভাই? চোরের উপর বাট, মানে চোর চোর, কি বলবো, চোরের মায়ের বড় গলা, লন্ডন মিউজিয়াম। এগুলো কই থেকে পাইছে? এগুলো গিফট করছে কেউ ওরে? পাইছে কই? চুরি করে নিয়ে গেছে এখান থেকে, সহজ হিসাব। এই অঞ্চলের পণ্যদ্রব্যের ব্যাপক চাহিদা ছিল, বুঝলাম। পর্তুগিজ নাবিক ও বেনিয়া, বেনিয়া মানে হচ্ছে বিজনেসম্যান, ভাস্কো দা গামা ভারতে পৌঁছেছিলেন 1498 সালে। এই পর্তুগিজদের সূত্র ধরেই একের পর এক বাণিজ্য কুঠি পূর্ব ভারত সহ ভারতের বিভিন্ন অংশে স্থাপিত হতে থাকে। আমি আজকের ক্লাস শেষে একটা পোস্ট দিব ইনশাল্লাহ তোমাদের ক্লাসে। আমি আগে মাথায় থাকলে ছবিগুলো অ্যাড করতাম। আমি জাস্ট শ্রীলঙ্কা থেকে আসলাম, 1 মাসও হয় নাই, 20-25 দিন হবে, 20 দিনের মতো হবে। রোজার 2-3 দিন আগে আমি আসছি। সো আমি লাস্ট শ্রীলঙ্কাতে যেখানে ছিলাম, গলে ছিলাম। তো আমি টোটাল 12 দিনের মতো ছিলাম শ্রীলঙ্কাতে। তো গল, ওখানে হচ্ছে পর্তুগিজ কলোনি আছে এখনো। মানে পর্তুগিজরা ওইখানে যেমন বানিয়েছে, দেখলে মনে হবে যে এটা ধরো শ্রীলঙ্কার নর্মাল আর্কিটেকচার এমন না, পর্তুগিজ টাইপ আর্কিটেকচার ওখানে। পর্তুগিজরা ওখানে কলোনি বানিয়েছিল। সো এই পুরো অংশটাতেই তারা কিন্তু ছিল। এবং এরা তো আসলে চোর বাটপারের জাতি, দস্যুবৃত্তিতেও লিপ্ত ছিল। ধরো গত কয়েক বছর আগে ইংল্যান্ডে একটা ব্ল্যাক আউট হয়, লন্ডনে, মানে ইলেকট্রিসিটি কাট অফ হয়। ধুমায় চুরি হয়েছে, ধুমায় চুরি হয়েছে। তো তোমার মনে হয় কি যে এত সাদা চামড়াদেরকে যে আমরা মহামানব ফেরেশতা ভাবি, আসলে তো কাহিনী এমন না। এরা হচ্ছে চোরের জাত। এখন আইনের শাসন আছে বলে ও অনেক কিছু করতেছে না। অনেক ভালো জাতি বাঙালি, অনেক ক্ষেত্রে অনেক ভালো জাতি বাঙালি। যখন শেখ হাসিনার পতন হইল, ওই রাতের কথাই ভাবো, দেশে কিন্তু কোনো আইন শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। ওই রাতে কিন্তু অনেক অকারেন্স ঘটছে দেশে। কয়টা মেজর চুরি ডাকাতি ঘটছে? হয় নাই। ম্যাচ ভাবে চুরি ডাকাতি ঘটছে বাসায় বাসায়? হয় নাই। আজকে যদি এটা লন্ডন হইতো, ঠিকই হইতো। ফুই যাইতো গা ওর সভ্যতা। ওই সভ্যতা তুমি বেশিক্ষণ দেখতে পাইতা না। ওই সভ্যতার মুখোশে যে ভণ্ডামি, ওই ভণ্ডামিটা ঠাস করে তখন বের হয়ে যাইতো। এদের নিয়ন্ত্রণ ও দমন করতে তৎপর হন মুঘল সম্রাট জাহাঙ্গীর। আরো উল্লেখ করা প্রয়োজন যে তার অনুমতি পেয়েই ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1632 সালে বাংলার সুবাদার যুবরাজ শাহ সুজার সম্মতি পেয়ে ইংরেজরা হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি পায়। এর ধারাবাহিকতায় 1698 সালে ইংরেজরা সুতানটি, গোবিন্দপুর ও কলকাতা গ্রাম ক্রয় করে, এবং উল্লিখিত এই 3টি গ্রাম নিয়েই পরে কলকাতা নগরী গড়ে ওঠে। মানে রীতিমতো তারা কিনে ফেলে এই অংশগুলো। এর কাছাকাছি সময়ে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। মরণাপন্ন মোগল সম্রাট ফররুখ শিয়রকে শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন ইংরেজ ডাক্তার হ্যামিল্টন। এর পরপরই এরই পুরস্কার হিসেবে ডাক্তারের অনুরোধে ইংরেজদের এদেশে অবাধ বাণিজ্যের ফরমান প্রদান করেন সম্রাট। ফরমান বলতে বোঝাচ্ছে অবাধ বাণিজ্যের, মানে একটা পারমিশন দিয়ে দিছে। আচ্ছা, জিনিসটা কি এটা আমাদের একটু বুঝতে হবে।
শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। মানে ধরো যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট ছিল, সেই ট্রিটমেন্ট দিয়ে মোগল সম্রাট ফররুখ শিয়রকে হ্যামিল্টন সুস্থ করে। এই সুস্থ করার পরই এখানে আমি স্টোরিটা পড়েছিলাম আজ থেকে অনেক বছর আগে, এত কিছু এখানে দেয়া নেই যদিও তোমার বইয়ে। সেটা হলো দেখো বাঙালির দূরদর্শিতার কত অভাব। তো তখন হচ্ছে বলে তুমি কি চাও বলো, কি চাও, যে মানে দিল্লীর ঈশ্বরকে জগদীশ্বর বলা হতো ওই সময়, মানে দিল্লির ঈশ্বর মানে সে হচ্ছে জগতের ঈশ্বর। তো সে বলেছে যে আমরা আসলে গরিব ইংরেজ, এখানে একটু ব্যবসা বাণিজ্য করতে আসছি, আমি সোনা জহরত তেমন কিছুই চাই না। তখন যেগুলো করতো রাজা রাজরা, এগুলো কমন ছিল যে ওর ওজন যত ততটুকু মেপে ওকে স্বর্ণ দিয়ে দাও। আমাদের যে আসলে এখন দুর্গতিতে আমরা আছি, এটা অনেক ক্ষেত্রে অভিশাপ বলেও মনে হয় আমাদের পূর্বপুরুষদের কারণে। কারণ তারা নারী নিয়ে, টাকা পয়সা নিয়ে এবং এত কিছু নিয়ে এত মানে বিলাসিতা করেছেন এবং এত তারা মানে জন্তু জানোয়ারের মতো জীবন কাটিয়েছেন আমাদের সম্রাটরা, নবাবরা। সেটার দায়ভার অনেক ক্ষেত্রে এখন বইতে পোহাতে হচ্ছে মানে আমাদের এই পরবর্তী প্রজন্মকে, বাংলার। তো তখন হচ্ছে এই অবাধে যে বিজনেসের বিষয়টা, ধরো ট্যাক্স ফ্রি বিজনেস, এটা দিয়ে দেয়। এখন যদি তুমি ট্যাক্স ফ্রি বিজনেস করতে দিয়ে দাও ইংরেজদেরকে, তখন ওদের সাথে কম্পিটিশনে আর থাকতে পারবে অন্য কেউ? এবং সে নিজেও বুঝলো না যে উনি কি পারমিশন দিয়ে দিল। দূরদর্শিতার কত বড় অভাব। কিন্তু ইংরেজরা কিন্তু সেটা বুঝেছিল। জাতি হিসেবে যদি বলো যে ওরা দূরদর্শী কিনা, ওরা অনেক দূরদর্শী। পৃথিবীর নিকৃষ্টতম জাতি কারা? ইহুদিরা। সে পৃথিবীর নিকৃষ্টতম জাতি যদিও হয়ে থাকে, গতকালকে আমরা দেখলাম যে এরকম যে যুদ্ধ বিরতি ঘোষণা করবার পরেও গাজাতে তারা আক্রমণ করে 400-রও বেশি মানুষকে হত্যা করে ফেললো। কিন্তু ইহুদিদের মধ্যে ভালো গুণ বা শেখার মতো যদি একটা বিষয় বলে থাকো, সেটা হলো তাদের দূরদর্শিতা। ইংরেজদের সঙ্গে এটার বেশ মিল আছে। ওদের যেই মূল ধর্মীয় অনুষ্ঠান ইহুদিদের সাবাত, যেটা হলো আমাদের ঈদের মতো। তো ওরা যখন ইসরায়েলকে তো আসলে রাষ্ট্র বলা যায় না সরাসরি, একটা জমি কিনে দেশ বানানোর মতো। আমি ইসরায়েলের ইতিহাস এখন বলতে যাচ্ছি না, বাট ইসরায়েলের ইতিহাস নিয়ে ঘাটালেই দেখতে পাবা যেটাকে কি আদৌ রাষ্ট্র বলা যায় কিনা, বা সেই যে ফিলিস্তিনিরা একসময় ওদেরকে জায়গা দিছিল, আজকে তাদের উপরেই কিভাবে চড়াও হয়ে বসছে ওরা। তো সেই যখন রাষ্ট্র নাই, কিছু নাই, এবং পৃথিবীতে একটা জঘন্য অবস্থায় আছে ওরা, মানবেতর অবস্থা, তখনও ওরা তোমার প্রত্যেক সাবাতে যখন একজন আরেকজনের সঙ্গে মোলাকাত করত, ওরা বলতো যে আমরা পরবর্তী সাবাত ইসরায়েলে করব, আমরা পরবর্তী সাবাত ইসরায়েলে করব। এটাকে বলতে পারো একটা মাইন্ড ম্যাপিং, যেটা একটা জাতিগত মাইন্ড ম্যাপিং বা ভিজুয়ালাইজেশন বা মনোছবি, জাতিগত ভাবে এটা দেখতো। ইসরায়েলে কিন্তু ঠিকই করছে একসময় গিয়ে সাবাত, মানে এখন পারে নাই, ধরো এটার 100 বছর, 500 বছর, 600 বছর, যতশো বছর পরেই পারো, করছে কিন্তু, করে দেখাইছে। ঠিক আছে। সো এই দূরদর্শিতাটা ওদের মধ্যে ছিল, যেই দূরদর্শিতাটা আমাদের মধ্যে অনেকাংশেই কম। এটার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আবারও চলে যাচ্ছি এখানে। যেমন দেখো, যে ধরো আমরা জাতি হিসেবে ব্যবসা করাকে খুব ছোট করে দেখি, বরং আমরা চাকরি করাকে অনেক মহৎ ভাবে দেখি। ঠিক আছে, যে কোনো হালাল কাজই ভালো, চাকরি হোক আর ব্যবসা হোক, আর সেটা কোনো মুক্ত পেশা। মুক্ত পেশা বলতে কি, রিক্সা চালানো মুক্ত পেশা, যিনি ডাক্তার তিনিও মুক্ত পেশায় আছেন, যিনি ফ্রিল্যান্সার তিনিও মুক্ত পেশায় আছেন। তো সবই ভালো। কিন্তু দেখো, যখন তুমি বিজনেসম্যান, ঠিক আছে, বা ধরো তোমার বাবা বিজনেসম্যান, অনেক বড় ব্যবসায়ী, তোমার বাবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করতে পারে না, কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে গেছেন। তুমি তোমার বাবার মৃত্যুর পরে বা তোমার বাবার রিটায়ারমেন্টের পরে, তুমি কিন্তু তোমার বাবা যদি সিঁড়িতে 30তম সিঁড়িতে উঠে থাকেন, তুমি 31তম সিঁড়ি থেকে স্টার্ট করবা। দেখো, এটা হচ্ছে, ধরো বিজনেসকে যদি তুমি এই পার্সপেক্টিভ থেকে দেখো। এখন তুমি চাকরির দিকে আসো। তুমি বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ঢুকেছো বা পুলিশের এএসপি হিসেবে ঢুকেছো। তো তুমি, হ্যাঁ অবশ্যই এগুলোতে ঢোকা অনেক কঠিন, অনেক কষ্ট। তুমি, হ্যাঁ অনেক ইয়ে করে টোরে সবকিছু করে, একসময় রাজনীতিক লিয়াজও ছিল, যেটা ছাড়া তুমি হইতে পারবা না। তুমি সচিব পর্যন্ত গেছো, এটাই তো হায়েস্ট, এর উপরে তো তোমার আর কিছু যাওয়ার মতো নাই। তোমার সন্তান কি করবে এরপরে? সচিবের পরে ও কি মন্ত্রী হিসেবে জয়েন করবে, নাকি সচিব হিসেবে জয়েন করবে? ও হচ্ছে আবার জিরো থেকে স্টার্ট করবে। ও আবার ওই তোমার পুরা জার্নিটাই ও রিপিট করবে। তাহলে লাভ কি হইল? লাভ কি হলো তাহলে? সিলসিলা বলে না, যে সিলসিলা কি, যে ধরো আমার দাদা হয়তোবা ঢাকায় আসছিল, সে প্রথম কাজের সন্ধানে সে একটা বিজনেস দেয়, তার বিজনেসটা মোটামুটি ক্লিক করে, এরপর আমার বাবা সেটা ধরে অনেক বড় বানাইছে, তারপরে ধরো আমার হাতে সেই বিজনেসটা আসছে। এইভাবেই তো মানুষের, পুরান ঢাকার বড় লোকদের দিকে তাকাও, বা মারওয়ারি যারা বাংলাদেশে, এভাবেই তো আগায়। তার মানে জাতিগত দূরদর্শিতা আছে,
কিন্তু বাঙালির জাতিগত এই দূরদর্শিতাটা খুবই অল্প। যখন সেই ফরমান প্রদান করেন সম্রাট, যেটা ইংরেজদের ছিল বিনা শুল্কে বাণিজ্য, মানে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না বিজনেস করতে, জমিদারি পাবে, নিজস্ব টাকশাল স্থাপন। কল্পনা করা যায় কত বড় ক্রিমিনাল ছিল হচ্ছে আমাদের এই সম্রাট। মানে ওকে তো আগে হচ্ছে 10 বার শুলে চড়ানো দরকার, ওকে 10 বার ওর কল্লা নামায় দেওয়া দরকার, ওই আকামটা করে সবার আগে নিজস্ব টাকশাল স্থাপন করতে দিচ্ছে। টাকশাল কি লাস্ট দিন বলেছিলাম, এখানে যে টাকা ছাপানো হয়, বাংলাদেশের টাকশাল হচ্ছে গাজীপুরে, বাংলাদেশের যে টাকশালটা। এমনকি দেশীয় কর্মচারীদের বিচার করবার ক্ষমতাও প্রদান করে। বুঝো অবস্থাটা। তবে দিল্লি থেকে এমন ফরমান জারি হয়, দিল্লি থেকে ওই যে বললাম না যে দিল্লীশ্বর জগদীশ্বর, তুমি আমার কাছে সামান্য এই শুল্ক বিনা শুল্ক যাচ্ছ, কি চাও বলো, সোনা হীরা জহরত যা চাও সব তোমাকে দিয়ে দেবো। দিছে, ভালো জিনিসই দিছে। তো বাংলা শাসনকর্তা ছিল মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন খাঁ, সরফরাজ খাঁ এবং আলীবর্দী খাঁ। তাদের নিজ নিজ এলাকায় এতটাই শক্তিশালী ছিলেন যে তারা কেউ বাদশার এই অন্যায় ফরমান মানেননি। তোমরা কখনো তোমাদের শাহিদিন ভাইয়ের সাথে যদি এটা নিয়ে তোমাদের কোনো ক্লাস হয়েছে কিনা আমি জানি না, কিন্তু খুব মানে ও অনেক অনেক এটা নিয়ে অনেক স্টাডি আছে ওর। আমাদের এই বাংলা মুঘলদের আন্ডারে আসলে মানে খাতা কলমে থাকলেও কখনোই এখানে খুব বেশি প্রভাব ছিল না। এখানে যারা ছিলেন, এখানে স্বাধীন নবাবরাই বেশি ছিলেন। বারো ভূঁইয়ার কথা বলো, সরফরাজ খায়ের কথা বলো, সুজাউদ্দিন খায়ের কথা বলো, আলীবর্দী খায়ের কথা বলো, ইভেন সিরাজউদ্দৌলার কথা বলো, মানে স্বাধীন নবাবদের ক্ষমতাটা এখানে অনেক বেশি ছিল। আর মুঘলরা বাংলাকে পছন্দও করে নাই, যারা বাদশাহ নামদার করছে হুমায়ুন আহমেদের। সো সম্রাট হুমায়ুন যখন বাংলাতে আসে, বাংলার বর্ষায় সে আসে, তার কাছে এটা খুবই বিরক্ত লাগছে। এটা কি ভাই, বৃষ্টি হওয়া শুরু করছে থামে না, এরকম কেন এখানে মানুষজনের। তো মানুষজন ধরো দেখতে অন্যরকম একটু। ওরা মেইনলি ছিল কোথায়? ওরা তো প্রথমত ওরা আসছে, ওরা এই দিক থেকে না, ওরা হচ্ছে ওদের অরিজিনটা হচ্ছে অ্যারাবিয়ান টাইপ, পার্সিয়ান। আর ওরা যখন এখানে আসছে ওরা ছিল কোথায়? ওরা ছিল হচ্ছে মুঘলদের কথা বলতেছি। এরা মূলত থাকতো দিল্লি, আগ্রা, রাজস্থান ওই দিকটাতে। এবং যেখানকার খুবই রুক্ষ ওয়েদার, কিন্তু দিল্লিতে আমি থেকেছি, আগ্রাতেও আমি গিয়েছিলাম। সো দিল্লিতে শীতকালে ধরো 1 ডিগ্রি 3 ডিগ্রি এরকম ওয়েদার থাকে। আবার গরমকালে ধরো তুমি মানে 40-42 ডিগ্রি থাকে, তোমার চামড়া পুড়ে মানে তুমি হিট স্ট্রোক করার মতো অবস্থা, যেই গরম থাকে দিল্লিতে। এসি ছাড়ার পরে তোমার মনে হয় যে তুমি ঘামাচ্ছ। এবং দিল্লি তো খুবই দূষিত শহর, ঢাকার মতো দূষিত শহর দিল্লি। আর এ থেকে ইংরেজদের সঙ্গে বাংলার নবাবদের ঘন ঘন সংঘর্ষ, লড়াই চলতে থাকে। কারণ ওইদিকে টাকা খায়া দিল্লি থেকে ওই বদমাইশটা মুঘলদের, সে হচ্ছে ইংরেজদের যে পারমিশন দেয়, বাংলার নবাবরা এটা আসলে মেনে নিচ্ছিল না। তো নবাব আলীবর্দী খাঁ শাসনামল পর্যন্ত এই লড়াইগুলা খুব একটা বড় আকারে হয় নাই। তবে ভেতরে ভেতরে নানা রকম ষড়যন্ত্র চলছিল। ইংরেজরা তো আর একদিনে এরকম কাজ করে নাই, দীর্ঘ সময় ধরে করছে। কিন্তু সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণের পর থেকেই ইংরেজরা সিরাজের বিরুদ্ধে ব্যাপকভাবে একের পর এক লড়াই আর ষড়যন্ত্রে জড়িত হতে থাকে। বাণিজ্যের সূত্রে প্রথমে ফরাসি ও ইংরেজদের মধ্যে একটা রেষারেষি হয়, এটা বিজনেসের জন্য হয়, ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের মধ্যে, ফরাসি আর ইংরেজদের মধ্যে। পরবর্তী পর্যায়ে তারা আবার একটা আরেকটার সাথে হাত মিলায়, কারণ দুইটাই শয়তান, সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে সক্ষম হয়। এদিকে দিল্লির শাসন ব্যবস্থা সে সময় দুর্বল থাকায় মারাঠা বর্গী, পারস্যরাজ নাদির শাহ, পারস্য বলতে ইরান ওই সাইডটা, তারপরে হচ্ছে আফগান শাসনকর্তা আহমদ শাহ আবদালি, এরা এরা আক্রমণ করে গোটা দেশ জুড়ে একটা অস্থিতিশীল অবস্থা ছিল। কারণ একেই মুঘলদের ক্ষমতা গেছে কইমা, তার উপর ওখানে ব্রিটিশরা করতেছে ধরো ভিতরে ভিতরে নানা রকম ষড়যন্ত্র, অন্যদিকে আবার অ্যাটাক দিচ্ছে বিভিন্ন মানুষজন চারিদিক থেকে। তো এই পরিস্থিতির সুযোগে ইংরেজ ও ফরাসিরা তাদের চক্রান্ত বাস্তবায়নে অগ্রসর হয়। নবাব মুর্শিদ কুলি খাঁ কিংবা নবাব আলীবর্দী খাঁ কেউই তাদের শাসনামলে এসব পুঁজিপতি, পুঁজিপতি মানে হচ্ছে অনেক ধনী, কিংবা বিদেশি বেনিয়াদের কোন রকম কোনো প্রশ্রয় দেন নাই। সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পর তিনিও একইভাবে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করেন। পদাঙ্ক মানে তারা যেই পথটা দেখিয়েছেন, তাদের পায়ের ছাপ। তিনি ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু সিরাজের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় প্রাসাদ ষড়যন্ত্র। প্রাসাদ ষড়যন্ত্র কি, এটা নিয়ে আমি অলরেডি বলেছি গত ক্লাসে, তারপরেও বলছি। সেটা হলো তার সব কাছের মানুষগুলো তার সঙ্গে যে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাকে ক্ষমতাচ্যুত করার জন্য। কারণ তারা সবাই চেয়েছিল ক্ষমতা এবং অর্থ। নবাবের অধিকাংশ অমাত্য মানে কর্মচারী ও সেনাপতি অর্থ ও ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। মীর জাফর আলী খাঁ নিজেই নবাব হওয়ার লোভে হাত মেলান রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ প্রমুখ বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের সঙ্গে। প্রত্যেকটা ছিল এরা কালপ্রিট। এমনকি নবাবের খালা ঘসেটি বেগমও নবাবের বিরুদ্ধে অবস্থান নেন এবং ষড়যন্ত্র সফল করার জন্য
অর্থ ব্যয় করেন। গত ক্লাসের শেষে আমরা দেখেছি তাদের এক একজনের মৃত্যু কিভাবে হয়েছে। ঘসিরি বেগমকে কি করে, মিরনের আদেশে, মিরন মানে মীর জাফরের বড় ছেলে, তার আদেশে ঘসিরি বেগমকে তোমার শীতলক্ষ্যা নদীতে বেঁধে ফেলে দেওয়া হয়, হাত পা বেঁধে। তারপরে মিরন কিভাবে মরে, বজ্রাঘাতে মরে, বিদ্যুৎ চমকায় মরে যায়। মোহাম্মদী বেগ যে সিরাজউদ্দৌলাকে মারছিল, মানুষ তাকে এতটা অপমান করছে, এতটা ইয়ে করছে, সে আর এটা নিতে পারে নাই, লাস্টে সে আত্মহত্যা করে কূপের মধ্যে। তারপরে তোমার এই মির্জাফর কিভাবে মারা যায়, মির্জাফর ওর কুষ্ঠ হয় এবং ওর শরীর পচে গলে এইভাবে মারা যায় সে লাস্টে। তো রাজবল্লভ বলো, জগৎ শেঠ বলো, রায় দুর্লভ বলো, এরা প্রত্যেকে খুব বাজে রকম মৃত্যু তারা পেয়েছে। তার মধ্যে যদি জগৎ শেঠের কথা বলি, জগৎ শেঠ যেই টাকার চুক্তিটা করেছিল, গত ক্লাসে আমি এটা বলছিলাম এটার কথা, যে লর্ড ক্লাইভের সঙ্গে। তো লর্ড ক্লাইভ সেখানে দুইটা দলিল রাখে, তার মধ্যে একটা দলিল থাকে রিয়েল, একটা দলিল থাকে ফেক। তো মানে এত ধুরন্ধর ছিল লর্ড ক্লাইভ, এবং লর্ড ক্লাইভ কন্টিনিউয়াস মিথ্যা কথা বলতে পারতো খুব কনফিডেন্সের সাথে। তো সেখানে যেটা হচ্ছে ফেক দলিল, ওই ফেক দলিলে সিগনেচারটা নেওয়ায় বিধির বাম। তো যখন হচ্ছে পরবর্তীতে এসে সিরাজউদ্দৌলাকে হটানোর পরে যখন সে টাকা ক্লেইম করে জগৎ শেঠ, তখন আকাশ থেকে পড়ে ক্লাইভ, টাকা, কিসের টাকা? তখন ও বলে যে ফাইজলামি করতেছো তুমি, কি কাহিনী এই সেই, আমি তো সাইন করছি, এই দলিল আছে। কই দলিল, তুমি নিয়ে আসো। পাগল হইছো নাকি, কিসের দলিল, কিসের টাকা, তোমার সাথে কোনো টাকা নিয়ে কোনো কথা বলতে হবে না, দলিল নিয়ে আসছে। তখন ও প্রথম এটা খেয়াল করি, এটা তো একটা ফেক দলিল। এরপরে জগৎ শেঠ পাগল হয়ে যায়, জগৎ শেঠ রাস্তায় রাস্তায় ঘুরে জীবনের শেষে, এবং পাগল অবস্থাতে সে পথে পথেই মারা যায় জগৎ শেঠ। এবং তাদের প্রত্যেকের এমনই দশা ছিল। আর তুমি যদি বলো যে লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভের বিরুদ্ধে অনেক চুরির অভিযোগ ওঠে, কোম্পানি অনেক চুরির অভিযোগ দেয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। এবং চুরির অভিযোগ এবং নানা অপমানের কারণে জীবনের শেষের দিকে সে ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যায়, ক্লিনিক্যাল ডিপ্রেশনের রোগী ছিল। পরবর্তীতে তিনি নিজে হচ্ছে তোমার আত্মহত্যা করে, ওই লর্ড ক্লাইভ আত্মহত্যা করে মারা যায়। সো এরই ধারাবাহিকতায় 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে নবাব যুদ্ধে অবতীর্ণ হন। ইংরেজদের তুলনায় নবাবের অস্ত্র, গোলা বারুদ, সৈন্য সবই বেশি ছিল। বিপুল সমর সামর্থ্য থাকা সত্ত্বেও, মানে যুদ্ধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও নবাবের পরাজয় হলো, কেননা তার অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ না করে নিষ্ক্রিয় হয়ে রইল। এভাবে এক অন্যায় যুদ্ধে বাংলা ইংরেজদের অধীন হলো। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে গিয়ে বিশ্বাসঘাতক পুঁজিপতি আর সেনাপতিরা বাংলার স্বাধীনতা বিসর্জন দিল। সিরাজের এই পরাজয় একান্তভাবেই রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে ঘটেছিল। পলাশীর যুদ্ধে জয়লাভের সূত্রে ইংরেজরা দিল্লির সম্রাট ফররুখশিয়র প্রদত্ত, ফররুখশিয়র যে দিয়েছিল মেইন কালপ্রিটটা, ফররুখশিয়র সেই ফরমান, ওই আদেশটা কার্যকর করতে সক্ষম হলো। এভাবেই বাংলার রাজনীতি অর্থনীতিতে ইংরেজরা একাধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হলো। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সৃজনশীলে। একটু চ্যাটটা ওপেন করি, আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, ক্লাসটা যেভাবে নিচ্ছি তোমাদের কাছে ভালো লাগছে কিনা, একটু কিছু একটা লিখো। কলেজে বাংলাদেশ সব থেকে বেশি নম্বর পেয়েছে সাবিত, কংগ্রেচুলেশন। রাদিফা বলছে পাঠ্যপুস্তকে নতুন গল্পগুলো কবে পড়াবেন? পড়াবো, হ্যাঁ। একটু একটু উপরে উঠিত, একটু উপরে উঠো, আর একটু উপরে। একজনটা বড় একটা লেখা লিখছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, স্যার আমি একটা কথা বুঝি না, বাংলাদেশে যেহেতু নিজস্ব টাকশাল আছে, তাহলে মানুষ গরিব থাকে কেন? আনলিমিটেড টাকা ছাপাই দিলেই তো হয়। আনলিমিটেড টাকা ছাপাই দিলে কেমনে হবে? তাহলে দেশে তো ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি হবে, সবকিছুর দাম আরো, মানে ধরো একটা জিনিস কিনতে তোমার 10 টাকার জিনিস কিনতে 1 লাখ টাকা লাগবে, এরকম অবস্থা। এটা কি হয় নাকি যে এইভাবে যদি টাকা ছাপায় দেয়? আচ্ছা, হুম, ঠিক আছে, ওকে, হুম, ঠিক আছে, আমরা চ্যাটটা পজ করে দিই। আহ নরওয়েতে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ভিতকুন কুইজলি। আমি একটু বসি, আমি একটু বসে তোমাদেরকে জাস্ট আগে আমরা এই সৃজনশীলের প্রথম অংশটা একটু পড়ি। নরওয়েতে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ভিতকুন কুইজলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আতাত করেন। আচ্ছা, হিটলার নরওয়ে আক্রমণ করলে
কুইজলিং রাজধানী থেকে 50 কিলোমিটার দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে এই মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেয়। আচ্ছা, বুঝতে পারলাম যে উনি ছিলেন একজন প্রতিরক্ষা মন্ত্রী, এই ভিতকুন কুইজলিং, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি চরম বিশ্বাসঘাতকতা করেন নিজের দেশের সাথে, বরং তিনি হিটলারের সঙ্গে আঁতাত করেন যে হিটলার উল্টা তার দেশকেই জয় করেছে, বা তাদের হিটলারের দৃষ্টিতে জয় হয়েছে, আর নরওয়ের দৃষ্টিতে পরাজিত হয়েছে। ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল? ইংরেজদের সাথে উমিচাঁদের 20 লক্ষ টাকার চুক্তি হয়েছিল। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এখন আবার এই একই আলাপ পারবো কিভাবে আমরা সৃজনশীল অ্যান্সার করব। সৃজনশীল অ্যান্সারের জন্য প্রতিটা উদ্দীপকের জন্য আমরা 19 মিনিট করে সময় নিব। যদি তুমি 19 মিনিট করে সময় নিতে পারো তাহলে তোমার রিভিশনের জন্য 15 মিনিট সময় থাকবে হাতে। যদিও দিন শেষে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 15 মিনিট তুমি পাবা না, কারণ তোমার সিস্টেম লস হবে। তুমি কখনো হয়তো একটু পানি খাবা, কখনো হয়তো তোমার কলমের কালি শেষ চেঞ্জ করবা, তোমার ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, পরীক্ষক হয়তো কোনো কথা বলতে পারে, ভাগ্য খারাপ থাকলে তোমার আশেপাশের কারো খাতা নিয়ে নিতে পারে, মানে নানা রকম আনএক্সপেক্টেড বিষয়াদি ঘটতে পারে। আনএক্সপেক্টেড বলবো না, খাতা নেওয়ার বিষয়টা হয়তো বা আনএক্সপেক্টেড, বাট বাকিগুলো এক্সপেক্টেড। তোমার পানির পিপাসা লাগবেই, তোমার ওয়াশরুমে যাওয়া লাগতেই পারে, স্বাভাবিক এটা। তো আমরা এক্ষেত্রে কি করি? আমরা এক্ষেত্রে যেটা করি, এই 19 মিনিট, এই থিওরিটা আমি বলি সবসময় আমার স্টুডেন্টদেরকে, যদি 19 মিনিট করে তুমি বরাদ্দ করে দাও এক একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সারের জন্য, 19 মানে 19 মিনিট শেষ, তুমি সাথে সাথে চলে যাবা পরের প্রশ্নে। তুমি যদি এটা না করো তুমি সৃজনশীল লিখে শেষ করতে পারবা না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম। আমি তোমাকে এই গ্যারান্টিও দিয়ে দিতে পারবো তুমি এ প্লাস মিস করে আসবা, কারণ তুমি সৃজনশীল যদি ছেড়ে আসো 100% শিওর তুমি এ প্লাস মিস করে আসবা, কোনো ডাউট নেই। আচ্ছা, ইংরেজদের সাথে উমিচাঁদের কয় টাকার চুক্তি হয়েছিল? জ্ঞানমূলক, আমি এটাকে এক লাইনে লিখবো, 1 নম্বর পেয়ে গেলাম। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, উক্তিটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমার অনুধাবনমূলক। অনুধাবনমূলক 2 প্যারাতে লিখতে হয়। প্রথমে একটা জ্ঞানমূলক অংশ, মানে প্রথমে এক কথায় উত্তরটা দিতে হয় যে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে রবার্ট ক্লাইভ প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। পেয়ে গেলাম 1 নম্বর। তারপরে মীর জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সে নিজ স্বার্থের জন্য নবাব ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। মীর জাফরের এ ধরনের ঘৃণিত কর্মে রবার্ট ক্লাইভ মীর জাফরের উদ্দেশ্যে বলেছেন, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। আরো 1 নম্বর। আমি টোটাল 2 নম্বর পেয়ে গেলাম। আমার তাহলে অনুধাবনমূলক অ্যান্সার করার জন্য কি করতে হয়? অনুধাবনমূলক অ্যান্সার করার জন্য আমার প্রথমে এক কথায় উত্তরটা দিতে হয়, তারপরে সেটার ব্যাখ্যাটা লিখতে হয়, এবং এখানে আমি উদ্দীপকের সাথে কোনো কাহিনী আনবো না। উদ্দীপক আমার প্রথম আসবে প্রয়োগমূলকের 3 নম্বর প্যারায়, এর আগে উদ্দীপক নিয়ে কোনো কথাবার্তা আসবে না। আর আমরা জ্ঞানমূলকটা লিখবো 1 লাইনে, আর আমরা অনুধাবনমূলকটা লিখবো কতটুকুতে? এটা আমরা লিখবো হাফ পৃষ্ঠায়। আমরা লিখবো হাফ পৃষ্ঠায়। উদ্দীপকের কুইজলিং এর সাথে সিরাজউদ্দৌলা নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি তুলনামূলক ব্যাখ্যা করা। প্রথমে আমি সাদৃশ্যপূর্ণ চরিত্রটা কে সেটা আমি বলবো, ঠিক আছে? তাতে আমি 1 মার্ক পেয়ে যাব। এই যে 1 মার্ক পেয়ে গেলাম। সাদৃশ্যপূর্ণ চরিত্র হচ্ছে মীর জাফর। এরপরে আমি একটু বিবরণ লিখলাম যে মীর জাফর কিভাবে কি এরকম আকাম করছে। এখানে যেমন একটু বড় করে লিখেছি, তুমি এত বড় করে না লিখলেও পারো, সমস্যা নাই। যেমন কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, এর আগে আলীবর্দী খাঁকে হত্যা তিনি করতে চেয়েছেন, মানে আলীবর্দী খাঁ বলতে সিরাজউদ্দৌলার নানা, এরকম এভিডেন্সও আছে। কিন্তু এরকম কথাবার্তার পরেও সিরাজউদ্দৌলারই একটা ভুল ছিল যে এই মীর জাফরকে এরপরেও তাকে বহাল রাখা সেনাপতি পদে। 1 পয়েন্ট পেয়ে গেলা। এরপরে তুমি উদ্দীপক নিয়ে কথা বলতে আসবা। সেটা হলো উদ্দীপকের নরওয়ে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মীর জাফরের মতো বিশ্বাসঘাতক। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির শাসক হিটলার। সেটা উদ্দীপকের কথা প্রথমে বললাম, তারপরে আমরা মূল গল্পের কথা বললাম, ঠিক আছে? তারপরে আমার মানে মূল নাটকের কথা আমি বললাম। তো এই যখন আমি তুলনাটা দিলাম দুইটার মধ্যে, কুইজলিং এর সঙ্গে হিটলারের, তখনই আমার কি হলো, আরো 1 নম্বর পেয়ে গেলাম। 1+1+1 = 3, এভাবে আমি পেয়ে গেলাম। আর এটা আমি কতটুকু লিখবো? এটা আমি লিখবো 1 পৃষ্ঠা। তাহলে আমার কি হলো, আমি আগেরটা লিখলাম আধা পৃষ্ঠা, এবং সরি, হ্যাঁ আগেরটা লিখলাম আমি আধা পৃষ্ঠা, এটা লিখলাম আমি 1 পৃষ্ঠা।
ঠিক আছে, আগেরটা লিখলাম আধা পৃষ্ঠা, এটা লিখলাম আমি 1 পৃষ্ঠা। কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে। উক্তিটির আলোকে সিরাজউদ্দৌলা নাটকের কাহিনী বিশ্লেষণ করো। কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করো নরওয়ে জয় করে। উক্তিটির আলোকে সিরাজউদ্দৌলা নাটকের কাহিনী বিশ্লেষণ করো। এইবারে আমরা যেটা করব সেটা হলো গিয়ে যে আমরা এখন এখানে হচ্ছে করব, কি বলে যে প্রথমে আমরা এক কথায় উত্তরটা দিব যে উদ্দীপকের কুইজলিং এর মতো বিশ্বাসঘাতকতার কারণেই উদ্দীপকের নরওয়ে সরকার এবং সিরাজউদ্দৌলা নাটকের নবাবের পরাজয় ঘটায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। এক এক কথায় আমি বললাম। এবারে আমি এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করে লিখব এবং এতে আমি উদ্দীপকের সাথে কোনো কাহিনী আনবো না, আমি আমার মতো করে লিখব। এক, এরপরে আমি যেটা করব, এরপরে আমি একই বিষয়টা এখানে উদ্দীপকের সঙ্গে নাটকের একটা তুলনা দেখাবো যে কুইজলিং আর মির্জাফর এদের কারণেই কিভাবে পরাজয়টা আসে। উদ্দীপকে আমরা দেখতে পাই নরওয়ের পরাজয়ের পেছনে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রীর বিশ্বাসঘাতকতা দায়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিতকুন কুইজলিং হিটলারের সাথে গোপন আতাত করেন। এই জন্য ভিতকুন কুইজলিং জার্মানের বিরুদ্ধে যুদ্ধ না করে জার্মান বাহিনীকে সহযোগিতা করেন এবং নরওয়ের বিরুদ্ধে মিথ্যা রটনা করেন। এই জন্য নরওয়ের আক্রমণ করতে হিটলারের সুবিধা হয়। একই কাজ কে করছে? একই কাজ করছে আমাদের মীর জাফর সাহেব। তো এইভাবে যখন আমরা লাস্টে দেই এবং আমরা তখন মির্জাফরের কথা যখন বলি যে ঘসেটি বেগম মির্জাফর না থাকলে ইংরেজরা কখনো বাংলা আক্রমণের সাহস পেত না। তাদের সহযোগিতায় ও দুর্বলতার সুযোগে ইংরেজরা স্থায়ীভাবে বাংলা সিংহাসন দখল করার দুঃসাহস করে। উদ্দীপকে কুইজলিংও এইরকম বিশ্বাসঘাতকতা করে, ফলে জার্মানি নরওয়ে দখল করে। তাই বলা যায় প্রত্যেকটি দেশে কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে। উক্তিটি যথার্থ। শেষ, আমি অ্যান্সার করে দিলাম। এটা আমি কতটুকু লিখবো? এটা আমি লিখবো 1.5 পৃষ্ঠা। এটা আমি লিখবো কতটুকু? এটা আমি দিব 1.5 পৃষ্ঠা। আশা করি হয়ে গেছে তোমার উত্তর। সো আমরা প্রথমটা বুঝলাম কিনা, সৃজনশীল নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু চ্যাটটা ওপেন করি, রিজুম করি, আমি এটা তোমাদের কাছ থেকে একটু জানতে চাই। হ্যাঁ, সৃজনশীল নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা বলো। এরপরে আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলে চলে যাব এবং আমি যেই আঙ্গিকে দেখাচ্ছি এর বাইরে কিচ্ছু আসে না সৃজনশীল বোর্ডে। এগুলো যা দেখাবো আজকে এর মধ্যেই আসবে, 100% গ্যারান্টি দিয়ে দিলাম। এই মির্জাফরের মানে মির্জাফরগিরি এগুলো দিয়ে আসবে। মিরন সিরাজকে হত্যার জন্য কত টাকা নিয়েছিল অসীম কুমার? আমি নট শিওর, আমি জানি না। ফিনকি কি মানে হচ্ছে ধরো খুবই ফোর্স দিয়ে রক্ত পড়া। 19 মিনিটসে কিভাবে লিখবো? রিজু 19 মিনিটসেই লিখতে হবে। যদি 19 মিনিটসে না লিখো তাহলে তুমি 7টা সৃজনশীল লিখে শেষ করতে পারবা না। 1 পেজে স্ট্যান্ডার্ড কত লাইন মালিহা? আচ্ছা, হ্যাঁ, 19 মিনিটসে যা লিখতে পারবো তাই লিখবা, শেষ। হিটলারের বিষয়ে তো কিছুই জানি না, জানার কোনো প্রয়োজন নেই, এখানে যা আছে অতটুকু লিখলেই হয়। আচ্ছা, খ নম্বরটা বোঝাতে বলেছে ছোঁয়া, আমি বোঝাচ্ছি পরেরটা। নাটকটা কি সম্পূর্ণ পড়তে হবে? হ্যাঁ, পড়তে হবে। মূল থিম লিখতে হবে না লাস্টে? মূল থিম বলতে কোথায় মূল থিম লিখবা লাস্টে? প্রায় 2টা প্যারার মাঝে গ্যাপ কত? অল্প একটু, 1 লাইনের গ্যাপ দিবা। ধরো এখানে সর্বোচ্চ 1টা লাইন লেখা দিতে হবে। উমিচাঁদ ও জগৎ শেঠ কি একই ব্যক্তি? না, একই ব্যক্তি না। হিরণময় ভাই আরো বড় করে লিখতে বলে, আমিও আরো বড় করে লিখতে বলি। যদি কারো হাতের লেখার স্পিড থাকে তাহলে সে বড় করে লিখুক, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এতটুকু লিখেই শেষ করতে পারে না। তাই আমি বলি এটা হচ্ছে মিনিমাম। লাল নীল দীপাবলি বইটাকে আমি পড়েছি কিনা, আমি বইটা ধরে শুরু করেছিলাম, বইটা শেষ করতে পারিনি। অনেক ভালো একটা বইটা। আতাত অর্থ কি? অনন্য আক্তার। আতাত মানে হচ্ছে একটা অবৈধ সম্পর্ক আর কি। এই অবৈধ সম্পর্ক আবার এমন না যে পরকীয়া প্রেম। এই অবৈধ সম্পর্ক হচ্ছে ধরো একটা দেশ আরেকটা গোষ্ঠীর সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে একটা সম্পর্ক করলো, বাট কোনো একটা নেতিবাচক উদ্দেশ্যে। যেমন ধরো বলতে পারো যে তোমার মির্জাফর ব্রিটিশদের সঙ্গে আতাত করেছিল, এমন। হুম, আচ্ছা। হিমালয় বাদশা নামদার পড়েছো, চমৎকার। ঘয়ের উত্তর 1.5 পেজ লিখলে হবে। হ্যাঁ, লিখলে হবে, আমি যেটাই বললাম, আমি স্ট্যান্ডার্ড বললাম এটা। কেউ যদি এর চেয়ে কারো হাতের লেখা ফাস্টার হয় তাহলে প্লিজ লিখো, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তো পারেই না লিখে শেষ করতে। তাহলে আমি ধরেই নিলাম যে এইটাই যতটুকু বলেছি অতটুকু ঠিক আছে। ওই যে ফৌজিয়া, আমি যেটা বলেছি তুমি যদি 19 মিনিটের মধ্যে লিখতে পারো তাইলেই হবে।
এবার যা খুশি লেখো। হ্যাঁ, শওকত অঞ্জনা, শওকত জঙ্গ বা শওকত জন, এটা একটা ক্যারেক্টার। 19 মিনিট হয়ে গেলে শেষ করে দিব, কিন্তু যদি শেষ পর্যায়ে না আসি, এটা প্র্যাকটিস থাকতে হবে তোমার আগে থেকে। এটা যদি পরীক্ষার হলে গিয়ে যদি তুমি এখন ফাইনাল ম্যাচের মতো ফাইনাল খেলতে যাও, তাহলে তো হবে না। তোমার এটা বাসা থেকে প্র্যাকটিস করে যেতে হবে আগে থেকে। হ্যাঁ রাজিন, খ নম্বরটা আমি বোঝাচ্ছি, চিন্তা নেই। সব সময় 4 মার্ক ছেড়ে আসতে হয়। এই যে মরিয়ম বলছে, মরিয়ম শুধু মরিয়ম না, মরিয়ম তো এটা স্বীকার করলো, বাট বেশিরভাগ স্টুডেন্টেরই এই কাজটা হয়, সে ছেড়ে আসে। হাতের লেখা দ্রুত করবো কিভাবে? সরি, এটা অল্প সময়, হাতের লেখা দ্রুত করা সম্ভব না, আর এখন আর সময় নেই তোমাদের। দ্রুত সৃজনশীল লিখতে কি করবো? দ্রুত লেখার সময় নেই, এতটুকু সময়ের মধ্যেই লিখো। হাতের লেখা বড় হলে কতটুকু লিখবা তুমি নিজে দেখতে পারো। 19 মিনিটের মধ্যে শেষ করে তাইলেই হবে, আগে তো লাগবে না। নাদিয়া লিখেছে আমার হাতের লেখা মোটামুটি ফার্স্ট। ফার্স্ট না, এটা হচ্ছে যে ফাস্ট। হ্যাঁ, এই ফাস্ট মানে হচ্ছে দ্রুত, আর এই ফার্স্ট এটার মানে হচ্ছে প্রথম, ঠিক আছে? আমার হাতের লেখা ফার্স্ট, এটা হবে, মানে আমার হাতের লেখা দ্রুত। লেখা কিভাবে সুন্দর করা যায়, এখন লেখা সুন্দর করার টাইম নেই। ঠিক আছে, চ্যাট পজ করে দিচ্ছি, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে উদ্দীপক সেটা। মুক্তিযুদ্ধের সময় রাজাকার আজমত আলী শান্তি কমিটি গঠন করে। দেখো, আমরা একটা বিষয় আমি এই উদ্দীপকটা পড়ানোর আগেও বলি যে কোন কোন আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন আসে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হলো সৃজনশীল প্রশ্ন আসার ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নগুলোতে আমরা এমন কিছু বিষয়াদি পাই যেগুলো ঘুরে ফিরে মির্জাফর যে একটা বিশ্বাসঘাতক ছিল, ঘসেরি বেগম কিংবা উমি চাঁদ, জগৎ শেঠ, এদের যে বিশ্বাসঘাতকতা এটা, আবার অন্যদিকে পুরোটার মাঝেই বিশ্বাসঘাতকতা, মোহাম্মদ ইবেগ, মির্জাফর বা যাদের কথাই বলো, সবাই তারা বিশ্বাসঘাতক ছিল। তো এই অংশটাকে ঘিরে নানা রকম প্রশ্ন এসে থাকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন দেখি যে আমাদের সৃজনশীল প্রশ্ন আমরা অ্যান্সার করছি বা যেটাই হোক না কেন, তো আমাদের এই যে নানা রকম অ্যান্সার বা নানা রকম যেটাই হোক না কেন, আমাদের এই আঙ্গিকগুলোর বাইরে, এই বিশ্বাসঘাতকতা, এইটার বাইরে খুব বেশি প্রশ্ন তেমন আসার সম্ভাবনা আসলে নাই। এবং এমন জিনিসই দিবে যে প্রেক্ষাপটটা ভিন্ন, তোমাকে উদ্দীপকে হয়তো দিল সিরাজউদ্দৌলার জায়গাতে তোমার মুক্তিযুদ্ধের কথা, পলাশির যুদ্ধ বাদ দিয়ে, আর হয়তোবা সেখানে মির্জাফরের ক্যারেক্টারটা প্লে করাইলো, এই রোলটা প্লে করাইলো ধরো রাজাকার আলবদর আল শামসদের দিয়ে, যারা হচ্ছে আমাদের দেশের মানুষ ছিলেন। তো এইভাবে, তো চলো আমরা দেখি একটা পড়ি সৃজনশীল প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় রাজাকার আজমত আলী শান্তি কমিটি গঠন করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যোগ দিয়ে এই দেশে প্রচুর ক্ষয়ক্ষতি করে। পরবর্তীকালে মানবতা বিরোধী অপরাধে তার নামে মামলা করা হয় এবং ফাঁসিও কার্যকর করা হয়। প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা জামিল উদ্দিন জানান, ওই বিশ্বাসঘাতক আজমত আলীর সাহায্যেই হানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে এবং তাদের পরিবারের উপর চালায় সীমাহীন নির্যাতন। এবারে আমরা আসি, সিরাজউদ্দৌলা কোন জাতীয় নাটক? সিরাজউদ্দৌলা কোন জাতীয় নাটক? সিরাজউদ্দৌলা ইতিহাস ভিত্তিক নাটক। এক লাইনে লিখলাম, 1 নম্বর পেয়ে গেলাম। এইবারে আমি খ নম্বরটা দেখাই, এটা নিয়ে তো অনেকের প্রশ্ন ছিল, খ নম্বরটা একটু আবার দেখান। চলো দেখি, আধা পৃষ্ঠা লিখবো এটা। তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি, উক্তিটি ব্যাখ্যা করো। খ নম্বরটার সঙ্গে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে ক এবং খ এর একটা বেসিক বৈশিষ্ট্য। প্রথমে আমরা এক কথাতে বলবো, ধরো এই প্রশ্ন যদি থাকে সেটা, কোনো উক্তি থাকলে উক্তিটা কে করেছে সেটা, কোনো ব্যক্তিকে নিয়ে বললে ব্যক্তিটাকে, সেটা, এটা এক কথায় বলে দিব। সিরাজউদ্দৌলা নবাব হওয়ায় ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে আলোচ্য উক্তিটি করেন। এক, পেয়ে গেলা। নবাব আলীবর্দী খাঁ তার মৃত্যুর আগে দৌহিত্র সিরাজউদ্দৌলাকে, আচ্ছা এখন এক, এটা আমি লিখে দিলাম যে উক্তিটা কে করছে, উক্তিটা করছে ঘসেটি বেগম, মানে নবাব সিরাজউদ্দৌলার খালা। নবাব আলীবর্দী খাঁ তার মৃত্যুর আগে দৌহিত্র সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকার দিয়ে যান, কিন্তু ঘসেটি বেগম এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এখন আমি কি করছি দেখো, এই কথাটা মানে বলছে ঘসেটি বেগম, ঠিক আছে, এই কথাটা কেন বলছে এটার ব্যাখ্যা আমি করতেছি এখন।
নবাব আলীবর্দী খাঁ তার মৃত্যুর আগে দৌহিত্র সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকার দিয়েছেন, কিন্তু ঘসেটি বেগম এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাই তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। একদিন রাজমাতা আমিনার সামনে ঘসেটি বেগম সিরাজের অমঙ্গল কামনা করলে আমিনা বলেন, আচ্ছা, রাজমাতাকে, রাজমাতা বলতে মূলত রাজার মা, সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম, আমিনা বেগম কি হন সিরাজউদ্দৌলার সম্পর্কে, সিরাজউদ্দৌলার মা, তাহলে ঘসেটি বেগমের কে? ঘসেটি বেগমের ছোট বোন। সিরাজের অমঙ্গল কামনা করলে তখন আমিনা বলেন, সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি বড় আপা। এটা বলে স্বাভাবিক যে তুমি আমার সন্তানকে নিয়ে এত অভিশাপ দিচ্ছ, সে তো কোনো ক্ষতি করে নাই। এর উত্তরে ঘসেটি বেগম ক্ষতির ধরন ব্যাখ্যা করে বলেন, তার নবাব হওয়াটাই তো আমার মস্ত ক্ষতি, তিনি যে নবাব হয়েছেন এটাই তো আমার সবচেয়ে বড় ক্ষতি। এই দেখো, এভাবে তিনি ক্ষতির কথাটা বললেন। আচ্ছা, বি নিয়ে কি এখন কারো কোনো প্রশ্ন আছে? আগে এটা একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, বি নিয়ে আমি রিজুম করছি, বলো এখন বি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, মানে খ নম্বরটা নিয়ে, খ নম্বরটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হুম, একটু লিখো তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাদের প্রশ্ন ছিল, ছোঁয়া, ছোঁয়া বলছে একের খ, আচ্ছা ছোঁয়া স্পেসিফিক্যালি একের খটার কথা বলছে। আচ্ছা ঠিক আছে ছোঁয়া, আমি একের খটা বোঝাচ্ছি তোমার জন্য, একটু দাঁড়াও, চ্যাট পজ করে দিয়েছি। একের খটা কি ছিল চলো দেখি আমরা। আমি বরং, ওয়েট, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে রবার্ট ক্লাইভ এই মন্তব্যটা করেছেন। এই মন্তব্যটা কে করেছেন? রবার্ট ক্লাইভ। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে রবার্ট ক্লাইভ এই মন্তব্যটা করেছেন। আচ্ছা বুঝলাম, এই মন্তব্যটা তিনি করেছেন। তারপরে দেখতে পাচ্ছি মীর জাফর ছিল কে? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। সে নিজ স্বার্থের জন্য নবাব ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। মীর জাফরের এ ধরনের ঘৃণিত কর্মে রবার্ট ক্লাইভ মীর জাফরের উদ্দেশ্যে বলেছেন, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, যে এখানে প্রথমে উক্তিটা যখন ব্যাখ্যা করো, উক্তিটা কে করেছে সেটা বললাম, যে এখানে নবাব সিরাজের সঙ্গে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে রবার্ট ক্লাইভ এই মন্তব্যটা করেছেন। তারপরে সে ছিল কি, সে এরপরে ডিটেইলসটা বললাম যে মীর জাফর কে ছিল? সেনাপতি, নিজ স্বার্থের জন্য নবাব ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। মীর জাফরের এই ধরনের ঘৃণিত কর্মে রবার্ট ক্লাইভ মীর জাফরের উদ্দেশ্যে বলেছেন, আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। কারণ মীর জাফর মানে ওই চোর রেখে বিশ্বাস করে, চোরের সাথে যারা কাজ করে ওরাও চোররে বিশ্বাস করে না, এমন আর কি। উদ্দীপকের আজমত আলী সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফর চরিত্রের কোন চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা করো। প্রথমে আমরা এক লাইনে বলে দিব যে কোন চরিত্রের সঙ্গে তিনি সঙ্গতিপূর্ণ। উদ্দীপকের আজমত আলী সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফর চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। গেল। নবাবের প্রধান সেনাপতিকে? মীর জাফর। সে বিশ্বাসঘাতকতা ও নিকৃষ্ট মানুষের প্রতীক। আচ্ছা, তার মধ্যে বিদ্যমান কূটকৌশল ও চাতুর্যের কারণে সে নবাব আলীবর্দী খাঁর খুব কাছের মানুষ ছিল, কিন্তু তার মেধা বুদ্ধি ও কূটকৌশলের মূলে ছিল আসলে ক্ষমতা লিপ্সা। আসলেও চাইতো ক্ষমতা, আর কিছুই চাইতো না। তাই পরবর্তীতে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরাতে ইংরেজদের সহযোগিতায় সে অনেক বড় ভূমিকা পালন করে। আমার অনুধাবনমূলক লিখলাম, দেখো আমি উদ্দীপক থেকে কোনো কথা আনি নাই। থার্ড প্যারাতে গিয়ে উদ্দীপক নিয়ে আমার প্রথম কথা আসলো। থার্ড প্যারাটা কি? উদ্দীপকের আজমত আলী একজন রাজাকার। মুক্তিযুদ্ধের সময় সে শান্তি কমিটি গঠন করে। এই কমিটির মধ্য দিয়ে সে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাহায্য ও সহযোগিতা করে। অন্যদিকে দেশের সীমাহীন ক্ষতি সাধন করে। যুদ্ধকালীন সময়ে তার, আচ্ছা যুদ্ধকালীন সময়ে, এটাতে আসলে ভুল আছে বাক্যটা, তাহলে যুদ্ধকালীন হবে। যুদ্ধকালীন তার সাহায্যে হানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং মুক্তিযোদ্ধাদের পরিবারে চালায় নির্মম নির্যাতন। উদ্দীপকের আজমত আলী যেমন নিজের স্বার্থের জন্য দেশের মানুষ ও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল, তেমনি মীর জাফরও ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের পাশাপাশি বাংলার মানুষ ও বাংলার স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই এই চরিত্র দুটি সঙ্গতিপূর্ণ। দেখো, যখনই তোমাকে এমন একটা কম্পারিজন দিবে,
প্রয়োগমূলকে, তখন তুমি থার্ড প্যারাতে যে প্রথমে উদ্দীপক নিয়ে কথা বলবা, তারপরে তুমি তোমার মূল যে গল্প, কবিতা, উপন্যাস, নাটক যেটাই হোক না কেন, যেমন এখানে নাটক, তো সেই নাটকের এই চরিত্রটা কে তাকে নিয়ে কথা বলবা। তাহলে প্রথমে কথা বললা উদ্দীপকের চরিত্রটা নিয়ে, যার নাম ছিল আজমত আলী। এরপরে কথা বললা নাটকের চরিত্র নিয়ে। নাটকের চরিত্রটার নাম কি? নাটকের চরিত্রটার নাম হচ্ছে মির্জাফর। তো এইভাবে আমরা আমরা গ নম্বরটা অ্যান্সার করে থাকি, মানে প্রয়োগমূলক অ্যান্সার করি। এবারে আমরা চলে যাচ্ছি ঘতে। আবার বলছি, ঘতে কি প্রথমে আমি এক কথায় উত্তর দিব, মানে জ্ঞানমূলক অংশ। তারপরে আমি ওই কথাটাকে একটু এক্সপ্লেইন করে লিখবো, অনুধাবনমূলক অংশ। এরপরে আমি ঘয়ের ৩ নম্বর প্যারাতে যাব, যেটা হলো গিয়ে উদ্দীপকের সঙ্গে মূল লেখার একটা তুলনা বা কিছু একটা দেখানো, সেটা হলো প্রয়োগমূলক অংশ। সবশেষে আমি উচ্চতর দক্ষতা অংশটা লিখবো, যেখানে আমি কোনো একটা ডিসিশন, কোনো একটা হ্যাঁ না, কোনো একটা সমর্থন কিংবা অসমর্থন, কোনো একটা মন্তব্য, কোনো একটা বিশ্লেষণ, আমরা এই জিনিসটা দিব। এভাবেই মূলত আমরা আমাদের একটা সৃজনশীল প্রশ্নোত্তরকে করে থাকি। তো প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টি সিরাজউদ্দৌলা নাটকের মূল বিষয়কে তুলে ধরেছে। এই মন্তব্যটা বিশ্লেষণ করো। এখন আমি প্রথমে এক কথায় উত্তর দিলাম যে প্রেক্ষাপটটা ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টা সিরাজউদ্দৌলা নাটকের মূল বিষয় ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার এই দিকটাকে তুলে ধরেছে। কারণ প্রেক্ষাপট ভিন্ন কিভাবে? কারণ সিরাজউদ্দৌলা নাটকের প্রেক্ষাপট হচ্ছে পলাশীর প্রান্তর, আর এখানকার প্রেক্ষাপট হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। এবারে আমরা দেখব যে আমাদের পরের প্যারাতে কি করছি। পরের প্যারাতে আমরা দেখতে পাই যে সিরাজউদ্দৌলা এই যে কথাটা বললাম যে বিশ্বাসঘাতকতার জিনিসটা তুলে ধরেছে, তো আমি এটাকে একটু ডিটেইলসে লিখি। তোমরা ধরো তাকায়ও না এখন স্ক্রিনের দিকে, তোমরা আমার কথা শোনো। আমি কি বলেছি যে আমি এটাকে একটু বড় করে লিখবো। এখানে ব্যক্তি স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা এটা কি আসে? তখন সেখানে ঘসেটি বেগমের কথা আসে, মীর জাফরের কথা আসে, অন্যান্য ক্যারেক্টার গুলোর কথা আসে, যারা কি করে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কে ক্ষমতাচ্যুত করার জন্য এবং নিজেদের ক্ষমতা পাওয়ার লোভে এবং অর্থের লোভে তারা কি করে, তারা নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে পড়ে, আর তারা ব্রিটিশদের সাথে হাত মেলায়। গেল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো এখানে অনেক কঠিন বাংলায় লিখেছেন, আমি তো এত কঠিন বাংলায় লিখতে পারি না। কোনো সমস্যা নাই, আমি উদাহরণ দেবার জন্য খুব সুন্দর মানে উদাহরণ টেনেছি। তুমি তোমার মতো তোমার ভাষায় সহজ করে লিখো, তাতেই চলবে। এবারে আমরা ৩ নম্বর প্যারাতে যাচ্ছি, অর্থাৎ যেটা হলো আমার প্রয়োগমূলক প্যারা। আমরা জানি এখানে উদ্দীপকের সঙ্গে আমার মূল নাটকের কোনো একটা সম্পর্ক স্থাপন করে বলতে হবে। এখানে উদ্দীপকের কথা প্রথমে বললাম যে রাজাকারদের ঘৃণ্য তৎপরতা ফুটে উঠেছে। রাজাকার আজমত আলী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন। তার সহায়তায় পাকিস্তান মিলিটারিরা গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং তাদের পরিবারের উপর চালায় নির্মম অত্যাচার, নিপীড়ন। এরপরে আমরা যাচ্ছি কি, উদ্দীপকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচিত হয়েছে, আর নাটকে পলাশীর প্রেক্ষাপট। কিন্তু উদ্দীপক ও আলোচ্য নাটকের মূল বিষয় একই। উদ্দীপকে যেমন নিজ স্বার্থের জন্য দেশের স্বার্থকে বিক্রি করা হয়, তেমনি নাটকেও মীর জাফর সহ অন্যান্যদের নিজেদের স্বার্থ উদ্ধার করতে বাংলার স্বাধীনতা হারানো হয়। তাছাড়া দেশপ্রেম মানুষের মৌলিক মানবীয় গুণ। তাই দেশের সাথে বিশ্বাসঘাতকতার ফলাফল যে সুখকর নয় কিংবা এটি ঘৃণ্য অপরাধ, সেই বিষয়টা উদ্দীপক ও আলোচ্য নাটকে আমরা স্পষ্ট দেখতে পাই। মূলত জাতীয় জাগরণের ইচ্ছাতেই উদ্দীপক ও সিরাজুদ্দৌলা নাটকটা রচিত। তাই প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক এবং আলোচ্য নাটকের মূল বিষয়টা একই এবং অভিন্ন। এই হচ্ছে কথা। সো আমি আশা করি তোমরা সৃজনশীল বুঝতে পেরেছো। এখন আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করব। তার আগে আমি বলে রাখি, আমি এখানে টোটাল 5টা সৃজনশীল দিয়েছি। 2টা আমি নিজে দেখালাম, বাকি 3টা তোমরা অবশ্যই অবশ্যই আজকে ক্লাস শেষে এই ক্লাসের যে রিসোর্সটা তোমাদের অ্যাপ থেকে নিয়ে তোমরা এইগুলো অবশ্যই তোমরা পড়বা। কারণ এর বাইরে কোনো কিছু আসবে না। কিন্তু যদি তুমি এর বাইরে কোনো কিছু যদি তুমি না পড়ো, তাহলে তুমি নিজেই ধরা খাবা। আচ্ছা, আমি নিজেই তোমাদেরকে একটু দেখাই নেই, তারপরে অবজেক্টিভে যাই। যেমন দেখো, এই উদ্দীপকটা কি? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের এক জীবন্ত মুসলিম চরিত্র তোরাব। এই তোরাব সোচ্চার হয়েছে সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে, সমাজপতিদের অন্যায় ও অত্যাচারের বিপক্ষে। একজন গরিব কৃষক হয়েও সে সত্যবাদী, সাহসী ও পরোপকারী মানুষ। নবীন মাধবের জন্য প্রাণ উৎসর্গ করতেও সে প্রস্তুত। তাই নবীন মাধবের সব ধরনের সাহসী কাজে সে তার সঙ্গী হয়। ধর্ম বর্ণের ভেদাভেদ তার দৃষ্টিতে ছিল না বলেই তোরাব শেষ পর্যন্ত নবীন মাধবের সাথে ছিল, এমনকি নিরীহ কৃষকদের পাশে থেকে অত্যাচারী শাসক ইংরেজ নীলকরদেরও মোকাবিলা করে গেছে সে। আচ্ছা, আমি ক আর খ বাদ দিলাম, আমি গ ঘ দেখি। কারণ ক খ তো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে নাটক থেকে। গ আর ঘ দেখি, গ আর ঘতে কোথা থেকে প্রশ্ন এসেছে?
উদ্দীপকের তোরাব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? এই দেখো এবার একটা ভিন্ন আঙ্গিকে আসলো না, যে আমরা দেখতে পাই যে এখানে কে সাদৃশ্যপূর্ণ, চলো দেখি। উদ্দীপকের তোরাব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? সেটা হলো সিরাজউদ্দৌলা নাটকের মোহনলাল চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ মোহনলাল ছিল বিশ্বস্ত। মোহনলাল, মীর মর্দান, এরা ছিল আহ, বিশ্বস্ত। ঠিক আছে, তো সেটার কথাই বলেছে, কারণ উদ্দীপকের তোরাবকেও আমরা দেখতে পাই সে হচ্ছে বিশ্বস্ত ছিল। এটাই আমি আবার যে এই ঘ নম্বরটা একই রকম জিনিস নিয়ে আসে। চলো এটাতে আসি। নিঃসন্তান বিপত্নিক আসাদ সাহেবের মৃত্যুর পর বিশাল বাড়ির মালিক হয় কলেজ পড়ুয়া ফুর্তিবাজ আরিফ। বিশালের সংসারের দায়িত্ব পাওয়ার পর সে ফুর্তিবাজি ছেড়ে কর্তব্যবোধ সম্পন্ন মালিকে পরিণত হয়, কিন্তু কর্মচারীরা আরিফের পূর্ব জীবন নিয়ে তার আড়ালে সমালোচনা করে। সেই সুযোগে দুই ভাড়াটিয়া দারোয়ান ও বাবুর্চির সাথে চক্রান্ত করে আরিফকে হত্যা করে বাড়ি দখল করে। হুম, এখন আজ আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি। আচ্ছা, প্রশ্নে যাই। উদ্দীপকের কোন চরিত্রটি সিরাজউদ্দৌলার প্রতিনিধিত্ব করে? বিশ্লেষণ করো। আরিফ চরিত্রটি সিরাজউদ্দৌলার প্রতিনিধিত্ব করে, তাই তো? কারণ আরিফ কি করে, সে হচ্ছে দায়িত্ব নেয়, এটার কথাই তো বলা হয়েছে এখানে। সে মানে আরিফ কি করে, যে সে ফুর্তিবাজি ছেড়ে কর্তব্যবোধ সম্পন্ন মালিকে পরিণত হয়। সিরাজউদ্দৌলাকে তো আমরা দেখি 17 বছরে সে বাচ্চা ছেলে বলতে গেলে, তাকে হচ্ছে আলীবর্দী খাঁ বাংলার নবাব বানায় দেয়, এবং সে কিন্তু সেই দায়িত্বটা পালন করে, কিন্তু পেছনে কথা বলার মানুষের অভাব ছিল না, এবং এদের মূল ছিল তার খালা ঘসেটি বেগম। লাস্ট সৃজনশীলটা এখন আমরা দেখব। মহাকবি বাল্মীকির রামায়ণ এক অর্থে আর্য ও অনার্য সংস্কৃতির ভাষিক রূপ। রামায়ণের কাহিনীকে নব আঙ্গিকে ঢেলে সাজিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত। রাবণ চরিত্র তার অনন্য সৃষ্টি। রাবণ দেশপ্রেমিক ও অসাধারণ এক বীর। সহোদর বিভীষণ বিশ্বাসঘাতক দেশদ্রোহী। বহিঃশক্তি রাম লক্ষ্মণ তার দোসর। তার দেখানো পথেই লক্ষ্মণ রাবণ পুত্র নিরস্ত্র মেঘনাদকে হত্যা করে। বিভীষণের কারণেই লঙ্কার যুদ্ধে রাবণকে করুণ পরিণতি বরণ করতে হয়, এবং বিজয় সূচিত হয় কার? বহিঃশক্তির। এখন আমরা দেখি এখানে প্রশ্ন কি এসেছে। বিভীষণ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রকে নির্দেশ করে? বিভীষণ সিরাজউদ্দৌলা নাটকের মির্জাফর চরিত্রকে নির্দেশ করে। দেখছো, ঘুরে ফিরে কি, ঘুরে ফিরে সেই বিশ্বাসঘাতকতা। এটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা শতকরা 70 ভাগ থেকে 80 ভাগ। বাকি 20 ভাগ সম্ভাবনা আছে যে ধরো ওই মীর মর্দান, মোহনলাল, এদেরকে নিয়ে কোনো প্রশ্ন আসবে যারা নবাবের সাথে সঙ্গী ছিল, বা হয়তো সিরাজউদ্দৌলাকে নিয়েই ডিরেক্ট একটা প্রশ্ন চলে আসবে, বাট এগুলোর সম্ভাবনা কম। এবারে আমরা যেটা করব, এবারে আমরা এমসিকিউ অ্যান্সার করব। কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য আমি এনেছি। তোমরা এখন এটা অ্যান্সার দাও। চ্যাটটা একটু কাইন্ডলি রিজুম করে দাও। তোমরা এখন এটা অ্যান্সার দাও। ঈর্ষান্বিত মানে হচ্ছে যে অনেক হিংসা ওর প্রতি, এটা কি ঈর্ষান্বিত বলতে পারি আমরা? একটু নিউ মেসেজে ক্লিক করি আমরা। আচ্ছা, আচ্ছা, আমি উত্তরগুলো মোস্টলি দিয়ে দিই, থাক তোমরা আমার সাথে সাথে দাও। গ হচ্ছে লড়াকু বীর। ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্র হয়ে উঠেছে লড়াকু বীর। সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত? এটা 4 অঙ্কে বিন্যস্ত। সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড কোথায় ঘটে? জাফরাগঞ্জের কয়েতখানায়। এটা এখনই নোট ডাউন করে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। ধরে রাখো, এটা থেকে অবজেক্টিভ তোমার চলে এসেছে যে সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড কোথায় ঘটে। জ্ঞানমূলকে চলে এসেছে জাফরাগঞ্জের কয়েতখানায়। বিষয়গত দিক থেকে সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? সিরাজউদ্দৌলা ঐতিহাসিক নাটক। ক্লাইভ উমিচাঁদের চুক্তিতে দুটি দলিল করতে চায় কেন? তাকে ঠকানোর উদ্দেশ্যে। ক্লাইভ উমিচাঁদের চুক্তিতে দুটো দলিল করতে চায় তাকে ঠকানোর উদ্দেশ্যে। সরি, আমি তখন বলার সময় প্রথমে ভুলে জগৎ শেঠ বলে ফেলেছিলাম। জগৎ শেঠ নয়, পাগল হয়ে যায় উমিচাঁদ। উমিচাঁদকেই হচ্ছে ওই যে 20 লক্ষ টাকার চুক্তি করা হয় উমিচাঁদের সঙ্গে, এবং তাকে জাল দলিলটাতে মূলত সাইন দেওয়ানো হয়। পরবর্তীতে সে যখন এই টাকা ক্লেম করে, এরপরে তো দেয় না, এরপর সে পাগল হয়ে যায়, এরকম আর কি, রাস্তা রাস্তায় ঘুরে মরে যায়। সিরাজউদ্দৌলা নাটকে দলিলের সর্বশেষ স্বাক্ষর করে কে? রাজবল্লভ। সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের আক্রোশের কারণ কি? রাজনৈতিক প্রাধান্য লাভ। কারণ ওই যে আমি এর আগেও বলেছি যে তিনি হচ্ছেন এক্সপেক্ট করেছিলেন যে তিনি আলটিমেটলি তার ছেলেকে নবাব বানানো হবে, নবাবের মা হবেন তিনি, এবং তিনি একদম পুরা সবকিছু খুব সুন্দর করে পরিচালনা করবেন।
তো এই ক্ষমতার লোভটাই হচ্ছে মূলত তাকে একটা মানে খুবই ক্রোধান্বিত করে তুলেছিল সিরাজউদ্দৌলার উপর। নবাবের কোনো ক্ষমতা নেই। ক্লাইভের এ কথার অর্থ কি? নিকটস্থরা প্রতারক। মানে ক্লাইভ এই কথাটা বলেছিল তার কারণ কি? নবাবের আশেপাশে যেগুলো আছে এরা সবাই হচ্ছে প্রতারক। যুদ্ধ করতে আসলেও আল্টিমেটলি এরা যুদ্ধ করবে না, এরা দাঁড়ায় থাকবে। এইজন্য নবাবের কোনো ক্ষমতা নাই। কারণ তার আশেপাশের মানুষ সব প্রতারক, তারা নবাবকে সাপোর্ট দেয় না। ক্ষমতা কিভাবে আসবে? ২৪ পরগনার বার্ষিক আয় কত? এটা ছিল আরকি। এটা ছিল হচ্ছে ৪ লক্ষ টাকা। ২৪ পরগনাটা কই? এটা হলো আমাদের বাংলাদেশের যশোর জেলার পাশে ভারতের যেই জেলাটা, ওটাকে বলা হয় ২৪ পরগনা। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে আসে? উমিচাঁদ পারস্য থেকে বাংলাদেশে আসে। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করো। ক্লাসটা ভালো লেগে থাকলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিও। এতটুকুই থাকলো আমাদের আজকের ক্লাস। প্রশ্ন থাকলে করো অথবা আমরা শেষ করে দিই। একজন বলেছে হ্যাঁ, দিল্লির সম্রাট যদি এমনটা না করতো, অসুস্থ না হতো তাহলে কিছুই হতো না। পৌরাণিক মানে হচ্ছে যেটা ধরো ধর্ম কিংবা ইতিহাসের কোনো একটা কাহিনী যেটা চলে আসছে অনেক, অনেক, অনেক বছর ধরে। দৌহিত্র মানে হচ্ছে নাতি। লড়াকু বীর মানে হচ্ছে যে অনেক ভালো লড়াই করতে পারে। এমন আরকি। আচ্ছা। হুম। হ্যাঁ, এক্সামে এত নার্ভাস হয়ে যাই যে কমন আসা কোয়েশ্চেন লিখতেও হাত কাঁপে। এটা দূর করবে কে? ফারহানা, এটা প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। বাসায় প্র্যাকটিস করতে হবে। লিখে, 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 লিখে। বাংলা। স্খলিত মানে হচ্ছে একদম নবাব তখন পড়ে যাচ্ছিল এটা বুঝিয়েছি। থ্যাংক ইউ রিফতিকার যে আজকের ক্লাসটা তোমার ভালো লেগেছে। শাকিল তোমার কমেন্ট পড়লাম বলো। হ্যাঁ, হুমায়রার কমেন্টও পড়লাম। হ্যাঁ, সাবিকুর নাহার ক্লাস শেষ। না খুশবু, মির্জাফর দলিলের স্বাক্ষর। আচ্ছা ২ নম্বর এমসিকিউটা একটু দেখান। প্লিজ বাংলা সিকিউ প্র্যাকটিস করবো কিভাবে? সিকিউ প্র্যাকটিসের জন্য হচ্ছে এই যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো নিজে, নিজে লিখবা। এর চেয়ে ভালো আর কোনো প্র্যাকটিস নাই। একজন ২ নম্বর এমসিকিউটা চেয়েছে। নবাবে ওয়েট, এই যে বলেছি তো এটা আমি ৪ অঙ্কে। উমিচাঁদের ব্যাকগ্রাউন্ড নিয়ে লাস্ট ক্লাসে বলেছি পড়ে নিও। আবার কবে দেখা হবে আপনার সাথে আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। আমার মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে সময়টা দেখতে। বাংলা ইংলিশ প্র্যাকটিস করার জন্য সময় পাচ্ছি না। সময় পেতে হবে আবিদ। সবচেয়ে বেশি A+ মিস যায় বাংলা ইংলিশে। এই যে খাদিজাতুল কুবরার কথাটা ও স্বীকার করছে আমার কাছে খুব ভালো লাগছে। আজ পর্যন্ত ৭টা সৃজনশীল আমি কখনোই লিখতে পারিনি। এমনকি বোর্ড পরীক্ষায়ও না। কি যে হবে সামনে। আমি যেটা বললাম ১৯ মিনিট থিওরি ফলো করো পারবা লিখতে। ১৯ মিনিটে যতটুকু লিখতে পারো ততটুকুই লিখবা। এটা তোমার কাজ। শেষ করা তোমার কাজ। সুন্দর করা তোমার কাজ। তাই উচ্চতর দক্ষতায় কি লিখবে? তো বলেই দিয়েছি কি লিখবা। আবার কি? ঈর্ষান্বিত মানে কি? যেহেতু বললাম যে ওর প্রতি অনেক হিংসা করে যে তাকেই বলে ঈর্ষান্বিত। একটা প্রশ্ন ছিল উপরে এবং ওপরে দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। মুস্কান, হ্যাঁ তোমার নাম নিলাম। মেহজাবিন ক্লাসটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। সিরাজউদ্দৌলা ট্র্যাজেডি নাটক না, ঐতিহাসিক নাটক। তার কারণ এটা ইতিহাসের একটা পটভূমিকে আশ্রয় করে নাটকটা লেখা হয়েছে। উই উইল মিস ইউ গাইজ অ্যাজ ওয়েল। তোমরা বলছো মিস ইউ স্যার। আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, তোমাদের জন্য আমি দোয়া করি। ফি আমানিল্লাহ। ঠিক আছে। না আর কোনো গাইড ফাইড পড়া লাগবে না। আমার মনে হয় আমার ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে। আমি কি শেষ করে দিব ক্লাসটা এখন তাহলে? হুম, ঠিক আছে। আমার মনে হয় আমার ক্লাসটা আজকে আমরা শেষ করে দিচ্ছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তোমাদের গ্রুপটা অলওয়েজ আছে। সেই গ্রুপটা তোমরা ইউটিলাইজ করবে, ওখানে প্রশ্ন করবা। আর যেগুলো তোমাদেরকে আমি দিয়েছি তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবা এই সৃজনশীলগুলা। যে ৩ টা আমি প্র্যাকটিস করাই নাই, জাস্ট দেখালাম। মানে ৩, ৪, ৫ এবং তোমরা ১৯ মিনিট ধরে, ধরে লিখবা। এই ৫ টা দিয়েই না হয় স্টার্ট করো। ১৯ মিনিট ধরে, ধরে তুমি নিজে, নিজে প্র্যাকটিস করে লিখো। তাহলেই দেখবা তোমার ১৯ মিনিটের লেখা শেষ করার সময় মতো লেখা শেষ করার বিষয়টা চলে এসেছে। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। দেখা হবে আমাদের ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে ক্লাসে লেখো। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবোতে পোস্ট দিও। আল্লাহ হাফেজ।
সালামু আলাইকুম।